although you'll not will not learn about the principle of it. Of course, you will learn it in your biomedical electronics course in 4.1. But you have to remember this MR, the basic principle of MRI machine is 90% or the majorly governed by a static magnetic field. So with this knowledge will be very much useful for such kind of medical devices. Okay, so 131, there is a private message. I will come to that later after the lecture. All right, so this is a very this is an example to show how this knowledge can be useful, and you have to remember there is many other devices where this knowledge, static magnetic field, is totally linked. So we will not go there right now because we don't have that much of time, because this course doesn't relate to those. But this knowledge, if you don't have a clear knowledge about this static magnetic field, then you will face difficulty in understanding such kind of devices, or the operation principle of such kind of devices or apparatus, whatever you want to say. So we will start our lecture with the continuation of the last class, and the last class was ended by taking a test of 3 videos. So the first video is all about this, is it not? সো আমাদের যে প্রথম ভিডিওটা তোমাদেরকে লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল, সেই ভিডিওটাকে যদি সামারি করতে বলি, তাহলে সেই ভিডিওটা আই হোপ দ্যাট ইউ ক্যান রিমেম্বার ইট। সো সেই ভিডিওটার সামারি ছিল এটাই। ওই ভিডিওতে ইউ আর শোন পার্মানেন্ট ম্যাগনেট, এবং ওখানে যেই স্পিকার ছিলেন, হি ইজ আ প্রফেসর অফ সাম ইউনিভার্সিটি, হি ইজ ট্রাইং টু শো ইউ দ্য নর্থ ইফেক্ট অফ নর্থ পোল অ্যান্ড সাউথ পোল। ওখানে একটা ছিল, কম্পাস ছিল, সেই কম্পাসটাকে উনি নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যখন সরাচ্ছিলেন, তখন এভাবে করে ম্যাগনেটের কাঁটাটা চেঞ্জ হচ্ছিল। So he was trying to show how the field lines between North Pole and South Pole acts. Hope you can remember it. So the first video, যদি তোমাকে বলা হয় যে ফার্স্ট ভিডিওতে কি দেখেছো এক কথায় বলো, তাহলে এক কথা হচ্ছে খুবই সিম্পল। ওখানে একটা পার্মানেন্ট ম্যাগনেট ছিল, এবং সেই পার্মানেন্ট ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ড নর্থ পোল থেকে বের হয়, সাউথ পোলে ঢোকে। সেটা উপরের দিকেও যেমন ঠিক, নিচের দিকেও ঠিক, ম্যাগনেটের সামনেও যেমন ঠিক, পিছনেও তেমন ঠিক। So this is the summary of the first video. তাহলে এখানে আমাদের একটা টার্ম চলে আসলো, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। So here first we have started to work with a term which is called magnetic field, যেটাকে বেসিক্যালি আমরা বি দিয়ে এক্সপ্রেস করি। সো তোমরা ইউ আর কোয়াইট ইউজড টু উইথ দিস টার্ম। সো হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? ইফ সামওয়ান আস্কস ইউ যে ম্যাগনেটিক ফিল্ড জিনিসটা কি, তাহলে তোমরা কি বলবা? বলো, হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড? If there is a charge surrounded by a metal. Charge by metal? No. What is magnetic field? What is magnetic field? The magnetic field হচ্ছে একটা ম্যাগনেটের যতটুকু এরিয়া জুড়ে তার আকর্ষণ বা ইয়েতে অনুভূত হয়, সেটাকে বলা যায়। All right, yes, quite close. Anyone? Rule 70, the definition of Rule 73 is quite close. Anyone else? What is magnetic field? Magnetic field doesn't mean silence. That I can assure you. Magnetic field মানে silence না। না স্যার, ম্যাগনেটিক ফিল্ড স্যার ম্যাগনেটের আশেপাশে রিজিয়নের যে ইফেক্টটা। ম্যাগনেটের আশেপাশে রিজিয়নে কি ইফেক্ট থাকে? চার্জটার ম্যাগনেটের আশেপাশে ম্যাগনেটিক চার্জটা ইফেক্ট তো ম্যাগনেটিকের ঘোরাফেরা করে। ইফেক্টটা কাজ করে। ম্যাগনেটের কি ইফেক্ট কাজ করে, এটাই তো আমি জানতে চাচ্ছি। ম্যাগনেটের আশেপাশে আমি গেলে কি হবে? স্যার এখানে তো লাইন দেখাইতেছে, ম্যাগনেটিক লাইন। ইলেকট্রিক চার্জ মানে ওখানে যা খুশি দেখাক, তুমি আমাকে বলো যে ম্যাগনেটিক ফিল্ড মানে কি। এই টার্মটা তোমরা শুনে 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 এতদূর পর্যন্ত আসছো। সো আমাকে বলো ম্যাগনেটিক ফিল্ড মানে কি। যেমন অলরেডি 106 বললো যে ম্যাগনেটের আশেপাশে গেলে যেই ইফেক্টটা হবে। সো আমি ম্যাগনেটের আশেপাশে গেলাম, আমার উপরে কি ইফেক্ট হবে? স্যার ম্যাগনেটের চারপাশে যে একটা ফিল্ড থাকে স্যার, ওইখানে আকর্ষণ বিকর্ষণ একটা বল কাজ করে। মানে যতখানি পর্যন্ত আকর্ষণ বিকর্ষণ বলটা কাজ করে, সেটাকে তার
ফিল বলা হচ্ছে ম্যাগনেটের জন্য। ওকে 130, সো নাও আনসার মি, আমি যদি ম্যাগনেটের আশেপাশে যাই তাহলে কি ম্যাগনেট আমাকে আকর্ষণ করবে? স্যার ডিপেন্ড করবে স্যার আপনার সাথে মানে ওইটার ম্যাগনেটিক ইয়েটা আছে কিনা, মানে আকর্ষণ ম্যাগনেটিক কি করার এটা? মতো যে এলিমেন্ট ম্যাটেরিয়ালস। All right, okay, thank you very much. Yes, now you are coming to the point. So magnetic field মানে একদমই প্লেন এন্ড সিম্পল ওয়েতে কোনো একটা ম্যাগনেটের আশেপাশে ম্যাগনেটিক মেটেরিয়াল যেই আকর্ষণ বা বিকর্ষণ ফিল করে, এবং আপ টু সার্টেন এক্সটেন্ট, এটা তোমরা মেটেরিয়াল কোর্সে আরো ভালোভাবে পড়বা, তোমাদের দেখবা মেটেরিয়াল কোর্সে একটা চ্যাপ্টারই পড়াবে ম্যাগনেটিক প্রপার্টিজ অফ মেটেরিয়াল। জি স্যার, মাত্র শুরু হয়েছে স্যার। ইয়াস, ওই চ্যাপ্টারটা ভালো করে পড়বা, তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার হবে। আমি এখন যে কথাগুলো বলবো, যদিও এটা আমাদের এই কোর্সের পার্ট না। সো ম্যাগনেটিক মেটেরিয়াল মানে কি, যে প্রতিটা মেটেরিয়ালেরই কিছু ম্যাগনেটিক প্রপার্টি থাকে। দ্যাট ইজ, একটু আগে যে আমি তোমাদেরকে বললাম যে আমি যদি ম্যাগনেটের কাছে যাই, আমি কি আকর্ষণ বা বিকর্ষণ ফিল করব? আমিও করি, বাট আমার বডিতে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো সেই আকর্ষণ বা বিকর্ষণ করার মানে অনুভব করার ক্ষমতাটা কোয়াইট পুয়ার। এই কারণে আমরা তেমন কিছু বুঝতে পারি না। যদিও তুমি যদি খুব হাই পাওয়ারের ম্যাগনেটে যাও, যে ওই ম্যাগনেটিক ফিল্ড থেকে বের হয়ে যাওয়ার পরে অনেকের মাথা ব্যথা করে, অনেকের বমি পায়, যেমন অনেকেই দেখবা যে যারা এমআরআই মেশিন থেকে হয়ে আসে, অনেকেই বলে যে আমি ওই মেশিনে ইউজ করার পরে আমি খারাপ ফিল করছি। আমাদের উপরও ইফেক্ট হয়, বাট হয়তো সেই ইফেক্টটাকে আমি ওভাবে আকর্ষণ বা বিকর্ষণ, যে একটা লোহা যেভাবে করে ম্যাগনেটের মধ্যে ইফেক্টেড হবে, আমি হয়তো আমার মেটেরিয়ালের কারণে, আমার বডিতে যেই মেটেরিয়াল গুলো আছে, আমার কাপড়ের যে মেটেরিয়াল, আমার ফ্লেশের যে মেটেরিয়াল, আমার ব্লাডের যে মেটেরিয়াল, সো এই মেটেরিয়াল গুলো হয়তো ওভাবে অ্যাট্রাক্টেড বা রিপালসড হয় না, বাট কিছুটা হলেও হয়, এবং সেটাকে হয়তো আমি ডিফারেন্ট ওয়েতে সাইড ইফেক্ট হিসেবে পাই। সো সোজা কথা, একটা ম্যাগনেটিক মেটেরিয়াল কোনো একটা ম্যাগনেটের চারিদিকে যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ ফিল করে, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। যতটুকু জুড়ে আকর্ষণ বা বিকর্ষণ ফিল করে, দ্যাট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। সো এবং আরেকটা কথা মনে রাখতে হবে, প্রতিটা মেটেরিয়ালেরই কিছু না কিছু ম্যাগনেটিক প্রপার্টি আছে, বেশি হতে পারে, কম হতে পারে। লোহার ম্যাগনেটিক প্রপার্টি অনেক বেশি, এই কারণে লোহা ম্যাগনেটিক ফিল্ডে গিয়ে সবচেয়ে বেশি ইফেক্ট দেখায়। আমার পানির ম্যাগনেটিক ইফেক্ট আছে, বাট পানির ম্যাগনেটিক ইফেক্ট লোহার তুলনায় খুবই কম। সো সে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে গেলে সে কম পরিমাণে আকর্ষিত হয়, সো সেটা বোঝা যায় না। অন দ্য আদার হ্যান্ড, কিছু কিছু মেটেরিয়াল আছে যারা ম্যাগনেটিক ফিল্ডে গেলে আকর্ষিত না হয়ে বিকর্ষিত হয়। দ্যাট ইজ, লোহা যেরকম ম্যাগনেটের কাছে নিয়ে গেলে এমনি করে চলে আসে, কিছু মেটেরিয়াল আছে যাকে ম্যাগনেটের কাছে নিয়ে আসলে সে দূরে ভাগতে থাকে, যতই তুমি ম্যাগনেট নিবা সে দূরে ভাগতে থাকে। সো এই টাইপের মেটেরিয়াল প্রপার্টি গুলো তোমাদেরকে ওই কোর্সে পড়ানো হবে, এবং দিস আর দ্য থিংস দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড, যে প্রতিটা মেটেরিয়ালেরই কিছু না কিছু ম্যাগনেটিক প্রপার্টি আছে, এবং কি পরিমাণে আছে তার উপরে বেস করে সে হয় ম্যাগনেট হয়, অথবা সে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তার ইফেক্টটা শো করে। সে কি পরিমাণ ইফেক্ট শো করবে, সে কি পরিমাণে আকর্ষিত হবে অথবা বিকর্ষিত হবে, দ্যাট ইজ ডিফাইন্ড বাই দ্য ম্যাগনেটিক প্রপার্টি অফ দ্যাট মেটেরিয়াল। তাহলে সো দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমাদের ফার্স্ট ভিডিওতে যা দেখানো হয়েছিল, দ্যাট ইজ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ আ পার্মানেন্ট ম্যাগনেট। সো একটা পার্মানেন্ট ম্যাগনেটের জন্য একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে। সো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে ফিল্ড লাইনস গুলো যায়। এই কারণে যখন আমরা এই জায়গায় একটা ম্যাগনেটিক নিডল রাখি, সেই ম্যাগনেটিক নিডলটা ধীরে ধীরে এভাবে করে শিফট করতে থাকে, যেটা তোমরা ওই ভিডিওর মধ্যে দেখেছিলা, যে ম্যাগনেটিক নিডলটা এভাবে করে একটা দিকে অ্যালাইনড হতে থাকে ডিউ টু দিস। তাহলে দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট ইজ। এবার এখানে ফার্স্ট থিং যেটা তোমাদের এই ভিডিওগুলো দেখানোর একটা কারণ ছিল, তোমাদের মাথায় চ্যাপ্টার 4 থেকে চ্যাপ্টার 7 এর ট্রানজিশনটা খুব ডিফিকাল্ট হয়। যেমন অলরেডি আই হ্যাভ গট সাম আনসার, যেখানে আমাকে বলা হয়েছে যে দেয়ার আর সাম ইফেক্ট অফ চার্জেস। নো, this is not effect of charge. Chargeর effect expresses in electric field, আমরা এটা চ্যাপ্টার 4 এ শেষ করে এসেছি। Here we will talking about magnetic field, এবং খেয়াল রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ডের সাথে চার্জের কোনো প্রভাব নাই। ম্যাগনেটিক ফিল্ডের সাথে কার প্রভাব আছে একটু পরে চলে আসবে। Magnetic field doesn't depend on charges.
but rather it depends on something else. So that something else is shown in video 2. কেউ কি ভিডিও 2 এর এক্সপ্লেনেশন দেখানোর আগে বলতে পারবা কারো কি মনে আছে ভিডিও 2 তে কি দেখানো হয়েছিল? ভিডিও 2 তে জি স্যার, ভিডিও দুটো বলা ওইটা ছিল হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফর কারেন্ট ক্যারিং লাইন, মানে একটা লাইনের মধ্যে কারেন্ট যাচ্ছে, সেই কারেন্টের যে চারিদিকে যে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট হচ্ছে। All right, very good. Yes, এমন this কিছু- is the thing that is shown in video 2, roll 74. So আজকে এরপর থেকে তোমাদের এই লাস্ট 6 উইকসে যে যে রেসপন্স করবা তারা বোনাস পাইতে থাকবা। সো আমি যেহেতু ভিডিওটা রেকর্ড হচ্ছে, তোমরা অবশ্যই তোমাদের রোল নাম্বারটা বলতে ভুলবা না, তাহলে আমার পরে বোনাসটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। অলরাইট, তাহলে চলে আসো আমাদের সেকেন্ড ভিডিওতে। এই ভিডিওটা একটু কঠিন ছিল আমি জানি, কারণ জাস্ট একটা তারের মাথা দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না, এবং কিছু এক তারের মধ্যে কিছু একটা হয়, এবং যখন কিছু একটা হয় তখন ম্যাগনেটিক নিডল গুলো সুন্দরভাবে অ্যালাইনড হয়ে যায়, আবার কিছু একটা হয় ম্যাগনেটিক নিডল গুলো সরে যায়, আবার কিছু একটা হয় ম্যাগনেটিক নিডল গুলো উল্টো দিকে অ্যালাইনড হয়ে যায়। সো এটা বেসিক্যালি দেখানো হয়েছিল যে ম্যাগনেট তৈরি করার, ম্যাগনেটিক ইফেক্ট পাওয়ার আরেকটা ওয়ে হলো যে আমার কাছে যদি কোনো একটা তার থাকে এবং সেই তারের মধ্যে দিয়ে যদি আমি কারেন্ট ফ্লো করি, তাহলে সেই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ইফেক্ট চলে আসে। এর চারিদিকে আমরা একটু আগে যে বার ম্যাগনেটটা দেখলাম তার মতো একটা অ্যাট্রাকশন বা রিপালশন তৈরি হয়। সো দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট। সো উই হ্যাভ সিন দ্যাট ইফেক্ট অফ ইলেকট্রোম্যাগনেট ইন ভিডিও 2। সো ফার্স্ট ভিডিওর সাথে সেকেন্ড ভিডিওর পার্থক্য হচ্ছে, ফার্স্ট ভিডিওতে ম্যাগনেটের একটা সোর্স দেখানো হয়েছে, হোয়াট ইজ দ্যাট সোর্স? পার্মানেন্ট ম্যাগনেট। সেকেন্ড ভিডিওতে এসে ম্যাগনেটের আরেকটা সোর্স দেখানো হয়েছে, সেটা কি? নাথিং বাট আ কারেন্ট ক্যারিং ওয়্যার। সো যে কোনো তার, যে কোনো সার্কিট, যে কোনো কন্ডাক্টর এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তখন সেই তোমার ভালো লাগুক বা না লাগুক, ওই কন্ডাক্টর বা ওই সার্কিটের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। দ্যাট ইজ কল্ড ইলেকট্রোম্যাগনেট। কখনো কখনো এই ম্যাগনেটিক ফিল্ডটা আমার ভালো লাগে, যেটাকে আমি ইউজ করি, যেমন মোটরের মধ্যে আমি এটা ইউজ করি। কখনো কখনো এই ম্যাগনেটিক ফিল্ড আমার ভালো লাগে না, যেমন পাওয়ার লাইনের মধ্যেও এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় এবং এইটা খুব ইন্টারফেয়ার করে আমার পাওয়ার সিস্টেমকে, ফ্রিকোয়েন্সি পাল্টায় দেয়। আমি এটা চাই না, বাট এটা হয়, কিছু করার নেই। জেনারেটরের ভিতরে এটা একটা জেনারেটর, এক্স্যাক্টলি, জেনারেটরের ভিতরে ওটা সাইড ইফেক্ট আছে, ওই যে ব্যাক ভোল্টেজ তৈরি হয়, ব্যাক ইএমএফ তৈরি হয়, যেটা আমি চাই না। সো এটা তৈরি হবেই। এখন এটা কিছু কিছু কেসে আমার পছন্দ হবে, কিছু কিছু কেসে আমার পছন্দ হবে না, এবং যখন আমার পছন্দ হবে না তখন আমাকে এইটাকে রিডিউস করার জন্য ডিভাইস বানাতে হয়, এটাকে রিডিউস করার মেকানিজম চিন্তা করতে হয়, এই আর কি। তাহলে আলটিমেট ইফেক্ট যেটা, আমাদের এখানে এত কিছুর দরকার নাই, আমাকে বুঝতে হবে ম্যাগনেট আমি কোন কোন ওয়েতে পেতে পারি। একটা হচ্ছে আমার কাছে চুম্বক থাকতে পারে, পার্মানেন্ট ম্যাগনেট, তার চারিদিকে আমি একটা অ্যাট্রাকশন বা রিপালশনের ফিল্ড পেতে পারি, অথবা আমার কাছে একটা তার আছে যেই তারের মধ্যে দিয়ে কারেন্ট ক্যারি করছে, সো ওই কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকেও আমরা ম্যাগনেটিক ফিল্ড পেতে পারি। সো দ্যাট ইজ শোন ইন দ্য ফার্স্ট ভিডিও। সেকেন্ড ভিডিও, এবার ওই সেকেন্ড ভিডিওর মধ্যে আরেকটা খুব ইম্পর্টেন্ট ইফেক্ট দেখানো হয়েছিল, যেটা হলো যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কারেন্ট অ্যান্ড দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। কারেন্টের ডিরেকশন আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনের মধ্যে সম্পর্ক কি? বলো, সম্পর্ক কি? অপোজিট, নো ইনভার্স। স্যার, ওই যে ডান হাতে যে লটা আছে, কারেন্ট যেদিকে যাবে তার হাতের যে অ্যাঙ্গেলটা আছে ওটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের অ্যাঙ্গেল। ওকে ফাইন, ইয়েস 74, এগেইন বোনাস। এবার চলে আসি, ইয়েস, ওই ভিডিওর মধ্যে ওই যে চুম্বকের অ্যালাইনমেন্ট গুলো দেখানো হচ্ছিল, দ্যাট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ডিরেকশন অফ কারেন্ট অ্যান্ড দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, অ্যান্ড দ্যাট ইজ ডিনোটেড বাই ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। পড়ছো না ফ্লেমিং এর ডান হস্ত নীতি? সো ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কি বলে, যে তুমি যদি একটা স্ট্রেইট ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে কারেন্টকে যদি এই বুড়ো আঙ্গুল দিয়ে এক্সপ্রেস করো, তাহলে তোমার বাকি আঙ্গুলগুলো যেই দিকে কার্ল করে, that will be the direction of the magnetic field.
So the thumb will pointing towards the current. In that case, the curled finger will be the direction of the magnetic field. This is called Fleming's right hand rule, and this rule is applicable for to determine the direction between current and the induced magnetic field. তাহলে আমাদের এই কেসে দেখো, যদি এখানে আমি অ্যাপ্লাই করতে চাই, কারেন্ট উপরের দিকে যাচ্ছে, ওয়্যারটা স্ট্রেইট, তাহলে আমি কারেন্টকে এক্সপ্রেস করব বুড়ো আঙুল দিয়ে, আর আমার এই বাকি আঙ্গুলগুলো যেদিকে ঘুরবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো বাকি আঙ্গুলগুলো কিভাবে করে ঘুরছে, এমনে করে ঘুরছে, তাহলে বাকি আঙ্গুলগুলো যেভাবে করে ঘুরবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইনস। So this is called Fleming's right hand rule. So এবার যদি এরকম থাকে, as for example আমার কাছে আরেকটা স্ট্রেইট ওয়্যার আছে, যেই ওয়্যারের মধ্যে এই দিক বরাবর কারেন্ট ফ্লো করছে, তাহলে এই দিক বরাবর কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে থাকবে, এবার কারেন্টটা আছে এই দিক বরাবর, সো কারেন্টের দিকে থাম্ব পয়েন্ট করতে হবে। এবার আঙ্গুলগুলোকে ঘোরাও, সো আঙ্গুলগুলোকে ঘোরালে এই দিকে গিয়ে এই দিক বরাবর আসে, তাহলে এখানে আলটিমেটলি যে ম্যাগনেটিক ফিল্ড গুলো থাকবে সেটা এভাবে করে গিয়ে এভাবে করে আসবে, ঠিক কি না? So this is the direction of current and this is the direction of magnetic field. তো এখানে এই ইনফরমেশন গুলো তোমরা জানো, জাস্ট এগুলো তোমাদেরকে একবার করে রিমাইন্ড করা হচ্ছে, কারণ ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দিস আর দ্য ভেরি মাচ এলিমেন্টারি ইনফরমেশন দ্যাট ইউ আর সাপোজ টু নো। সো এই কারণে জাস্ট ভিডিও দেখায় তোমাদেরকে এগুলো রিফ্রেশ করার চেষ্টা করা হচ্ছিল। এবার চলে আসো যে আমাদের এখানে কখনো কখনো, যেমন এই যে আমরা দেখালাম ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, যে কারেন্টকে বুড়ো আঙ্গুল দিয়ে এক্সপ্রেস করলে আমাদের বাকি ফিঙ্গার্স গুলো ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করবে, এই যে ভিউটা দেখানো হয়েছে দিস ইজ 3D ভিউ। এই এক ছবিকেই আমরা যদি 2D দেখতে এরকম হয়, একই জিনিস, জাস্ট এটাকে যদি আমি 2D তে দেখাই, কারণ 2D তে তুমি কিন্তু এই পার্ট গুলো দেখতে পাবা না। দ্যাট ইজ অবস্থাটা কেমন, জাস্ট একটু আমার ইসের দিকে তাকাও, এটা কালোটাতে বোঝা যায় না, মনে করো এইটা হচ্ছে কারেন্টের ডিরেকশন, তাহলে কারেন্ট এই দিকে আছে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো হবে, ম্যাগনেটিক ফিল্ডের অবস্থা কি, ম্যাগনেটিক ফিল্ড এই দিক থেকে বের হবে, দেন ঘুরবে, দেন এই দিকে ঢুকে যাবে। এবার খেয়াল করো, এটা যদি একটা 2D প্লেন হয়, 2D প্লেনে কিন্তু তুমি সামনের অংশ দেখতে পাবা না, পিছনের অংশ দেখতে পাবা না, তুমি কি দেখতে পাবা, এই জায়গায় কিছু হয়েছে, এই জায়গায় কিছু হয়েছে, তুমি সামনেও কিছু দেখতে পাবা না, পিছনেও কিছু দেখতে পাবা না। তাহলে এই ফিগারটাকে, আমাদের এখানে যে ফিগারটা আছে, এই ফিগারটাকে যদি আমি 2D তে এক্সপ্রেস করি, তাহলে অবস্থা কি, আমি কিন্তু শুধুমাত্র এই পয়েন্টটা দেখতে পাবো আর এই পয়েন্টটা দেখতে পাবো, তাছাড়া কিন্তু আর কিছু দেখতে পাবো না, কারণ এই অংশটা তো কিন্তু 3Dর পার্ট। তাহলে এই অংশে আমি কি দেখতে পাচ্ছি, এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে এই জায়গাটা থেকে ম্যাগনেটিক ফিল্ডটা বের হয়ে যাচ্ছে। সো যে কোনো ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে যে কোনো ভেক্টর যখন একটা প্লেন থেকে বের হয়ে যায়, তাকে আমরা প্রকাশ করি এরকম ডট দিয়ে। আর এই জায়গাটায় আমি কি দেখব, ম্যাগনেটিক ফিল্ডটা ঢুকে যাচ্ছে। সো যে কোনো জায়গায় একটা ম্যাগনেটিক ফিল্ড যখন ঢুকে যায় তাকে প্রকাশ, বা যে কোনো ভেক্টর যখন একটা 2D প্লেনের মধ্যে ঢুকে যায় তাকে প্রকাশ করা হয় ক্রস দিয়ে, এটা তোমরা জানো। তাহলে এই ফিগারটাকেই যদি আমি 2D তে এক্সপ্রেস করি, তাহলে অবস্থা কি, এই জায়গা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড বের হচ্ছে এবং এই জায়গাটা দিয়ে ম্যাগনেটিক ফিল্ড ঢুকছে, বাকি পার্টটুকু আমি কিন্তু দেখতে পাই না। এখন বলতে পারো যে স্যার এটার কি দরকার, কারণ কখনো কখনো কিছু কিছু প্রবলেমে আমরা এরকম ফিগার পাবো, সো তখন তোমার ওই ফিগারটাকে ইন্টারপ্রেট করতে পারতে হবে। দ্যাট ইজ এই ফিগারটা দেখেই তোমাকে বুঝতে হবে যে এখানকার ম্যাগনেটিক ফিল্ডটা বেসিক্যালি এরকম। So have you got me? কারণ বেশিরভাগ অনেক সময় যেহেতু আমরা সবগুলো আমাদের যে কাগজ বা বইয়ের যে পেপার বা বোর্ড, বেশিরভাগ জিনিসই 2D, সো আমরা বেশিরভাগ সময় যখন ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপ্রেস করি, দেখবা যে ম্যাগনেটিক ফিল্ডকে এরকম ডট বা কাটা দিয়ে এক্সপ্রেস করা হয়। দ্যাট ইজ নাথিং বাট দ্য 2-dimensional representation of this 3D view. সো তোমরা কি এই ব্যাপারটা বুঝতে পারছো? জি স্যার। এটা তো শুধু খালি মানে স্ট্রেট ওয়্যারের জন্য না, মানে বান্ডেল অফ ওয়্যারের জন্য না তো, যেরকম বান্ডেল অফ ওয়্যারটা একটু পরে আসতেছে, ওটা আমাদের আসবে। সো আপাতত এটা শুধু স্ট্রেট ওয়্যারের জন্য। দ্যাট ইজ হিয়ার উই আর টকিং অ্যাবাউট কারেন্ট ফ্লোয়িং ইন আ স্ট্রেট কন্ডাক্টর। So current flowing in a straight conductor, that is single straight conductor, we are not talking about any coil.
এবার চলে আসো, সো দিস ইনফরমেশন, এখানে যে ইনফরমেশন গুলো আমি দিলাম সেই ইনফরমেশন গুলো খুবই ইম্পর্টেন্ট। সো এই ইনফরমেশন গুলো একটু খেয়াল রাখতে হবে। 1 নাম্বার ইনফরমেশন হচ্ছে যে যে কোনো ওয়্যারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন তার চারিদিকে ম্যাগনেটিক ইফেক্ট আসে। সো ইফ ইউ লাইক ইট অর নট, এটা আসবে। তাহলে একটু চ্যাপ্টার 4 এর সাথে পার্থক্যটা বোঝো। চ্যাপ্টার 4 এ অবস্থা কি ছিল? স্থির চার্জের চারিদিকের ইফেক্ট আমরা আলোচনা করি। স্থির চার্জের চারিদিকে যে ইফেক্ট থাকে দ্যাট ইজ অনলি ইলেকট্রিক ফিল্ড, সেখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড থাকে না, কারণ চার্জ স্থির। ম্যাগনেটিক ফিল্ড পাওয়ার জন্য তোমাকে চার্জটাকে মুভ করাতে হবে, দ্যাট ইজ কারেন্ট ফ্লো করতে হবে। অ্যাজ লং অ্যাজ দেয়ার ইজ নো current flow, you will not have any kind of magnetic effect. এটা মাথার মধ্যে একদমই ঢুকাই ফেলো। সো চ্যাপ্টার 4 এর সাথে চ্যাপ্টার 7 এর পার্থক্যটাই হচ্ছে চ্যাপ্টার 4 এও চার্জ আছে, চ্যাপ্টার 7 এও চার্জ আছে, বাট চ্যাপ্টার 4 এ চার্জটা স্থির থাকে এবং তখন আমি যে ইফেক্টটা পাই দ্যাট ইজ কল্ড স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড। তোমাকে যদি বলে যে ওই সিচুয়েশনে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড আছে, কোনো ম্যাগনেটিক ফিল্ড নাই, কারণ চার্জ স্থির আছে। এবার যদি আমি এখানে চলে আসি চ্যাপ্টার 7 এ, এখানেও চার্জ আছে, বাট চার্জগুলো কেমন? চার্জগুলো ফ্লো করছে। সো যেহেতু চার্জগুলো ফ্লো করছে, ফ্লো অফ চার্জ মিন্স কারেন্ট। যখনই কোনো একটা তারে কারেন্ট থাকবে সেখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে, বাট একটা সাইড ইফেক্ট চলে আসবে, দ্যাট সাইড ইফেক্ট ইজ কল্ড ম্যাগনেটিক ফিল্ড। তো যখন কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, অফকোর্স ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড না থাকলে কারেন্ট ফ্লোই করতো না। আমরা এই চ্যাপ্টারে সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কনসেন্ট্রেট করতে যাচ্ছি। তাহলে আমাদের ফার্স্ট থিং, যে যখন কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে তখন তার চারিদিকে একটা ম্যাগনেটিক ইফেক্ট পাওয়া যায়, এবং সেই ম্যাগনেটিক ফিল্ড, সেকেন্ড ইনফরমেশন, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা কারেন্টের সাথে কিভাবে লিংক করি? ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়ে ডিনোট করি। অ্যান্ড দ্য থার্ড থিং, যেটা ভিডিওতে দেখানো হয়েছিল, তোমাদের খেয়াল আছে কিনা, সেটা হচ্ছে আমরা যখন ওই কম্পাস গুলোকে দূরে সরিয়ে নিচ্ছিলাম তখন কম্পাস গুলো আবার অ্যালাইন্ড হয় না, কেমন করে নড়তেই থাকে বারবার। এটা বোঝাচ্ছিল যে আমাদের যত ডিস্টেন্স বাড়তে থাকবে এই ইফেক্টটা তত কমতে থাকে। যত ডিস্টেন্স বেশি হয়ে যাবে এই জায়গাটায় তুমি যে পরিমাণ ম্যাগনেটিক ইফেক্ট পাবা, এই জায়গাটায় এসে তুমি একই পরিমাণ ম্যাগনেটিক ইফেক্ট পাবা না। ম্যাগনেটিক ইফেক্টটা সোর্স থেকে যত দূরে যেতে থাকবা তত উইক হতে থাকবে। সো দিজ আর দ্য ভেরি এলিমেন্টারি ইনফরমেশন, এবং আমি জানি যে তোমরা বেশিরভাগই ইনফরমেশনটা জানো। সো আমরা এই ভিডিও দিয়ে শুধুমাত্র তোমাকে ওগুলো রিফ্রেশ করানোর চেষ্টা করেছি। এবার চলে আসো থার্ড ভিডিও। কেউ কি বলতে পারবা থার্ড ভিডিওতে কি দেখানো হয়েছিল? ইলেকট্রিক কারেন্ট স্যার ফিল্ড প্রডিউস করে স্যার, আর ওটা হচ্ছে নিডেলটা ডিফ্লেক্ট করে বিভিন্ন অ্যাঙ্গেলে। নিডেলটা ডিফ্লেক্ট করে ফার্স্ট, ওকে ফাইন। ফার্স্ট যে বলছো তারটা ঠিক আছে, সো সে বোনাস। আমি দেখি নাই কে বলছে, রোল নাম্বারটা আমার জানতে হবে। 123 ছিল স্যার। 123, আচ্ছা ছিল, তোমার রোল তো সবসময় থাকবে ওইটাই। তাহলে এবার চলে আসো, ইয়েস, থার্ড ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করেছি একটা সলিনয়েড। সো হোয়াট ইজ সলিনয়েড? সলিনয়েড কিছুই কিন্তু না। সলিনয়েডে এখানে আমার যে তারটা থাকে সেই তারটা পেঁচানো, তারটা এবার পেঁচানো, দ্যাট ইজ এবার কারেন্টটা পেঁচানো অবস্থায় থাকবে। তাহলে যদি কারেন্ট পেঁচানো অবস্থায় থাকে তাহলে আবার একই রকম, যেহেতু আমার তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে তাহলে এখান থেকে একটা ম্যাগনেটিক ইফেক্ট পাওয়া যাবে। তাহলে এই ম্যাগনেটিক ইফেক্টের ডিরেকশন আমরা কিভাবে করে বের করি? আবার অনেকভাবে বের করা যায়, বাট আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো লাগে, আবার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। সো ফ্লেমিং রাইট হ্যান্ড রুল বলে এবার কারেন্ট কি পেঁচাচ্ছে, তাহলে এবার কারেন্টকে প্রকাশ করো এই আঙ্গুলগুলো দিয়ে। তাহলে কারেন্টকে পেঁচাও, তাহলে এই অবস্থায় থাম্ব যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আমি আবার রিপিট করছি, এটাকে এক্সপ্রেস করার অনেকগুলো ওয়ে আছে। আই প্রেফার দিস অ্যাপ্রোচ বিকজ এটা আমার বুঝতে সুবিধা হয়, কারণ ওখানে কারেন্ট স্ট্রেট ছিল। সো এই কারণে কারেন্টকে প্রকাশ করেছি বুড়ো আঙ্গুল দিয়ে, ম্যাগনেটিক ফিল্ড পেঁচাচ্ছিল তাহলে ম্যাগনেটিক ফিল্ডকে এক্সপ্রেস করেছি বাকি ফিঙ্গার্স গুলো দিয়ে। সলিনয়েডের অবস্থা কি? এখানে কারেন্ট পেঁচাচ্ছে, সো যেহেতু এখানে কারেন্ট পেঁচাচ্ছে আমরা কারেন্টকে প্রকাশ করব রেস্ট অফ দ্য ফিঙ্গার্স দিয়ে। এই অবস্থায় আমাদের বুড়ো আঙ্গুল যেদিকে পয়েন্ট করবে দ্যাট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড।
তাহলে এবার চলে আসো, আমাদের এখানে যে ফিগারটা দেখানো হয়েছে সেই ফিগারে কারেন্ট কোন দিকে যাচ্ছে, ওপরের দিকে যাচ্ছে। তাহলে বুড়ো আঙুলগুলো পেঁচাবে এমনি করে, ঠিক কিনা, এভাবে করে এসে এভাবে করে। তাহলে বুড়ো আঙুলগুলো অন্য ফিঙ্গার্স গুলো এভাবে করে পেঁচাবে। সো এটা যদি এভাবে করে পেঁচায় তাহলে আমাদের ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই সাইডে। তাহলে আমাদের এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা পাওয়া যাবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই দিকে আসবে। সো আমাদের থার্ড যে ভিডিওটা ছিল সেটা দিয়ে কিছুই না, একটা কয়েলের মধ্যে দিয়ে, একটা কারেন্ট ক্যারিং কয়েলের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করে তখন তার ভিতরে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই ম্যাগনেটিক ফিল্ডটা নিয়ে কথা বলা হয়েছিল। তো এখন বলতে পারো যে স্যার স্ট্রেট ওয়্যার আর কারেন্ট একটা কয়েলের মধ্যে আসলে আমরা যদি অ্যাপ্লিকেশনের রেসপেক্টে আসি ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আমরা সলিনয়েডের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকে সেটাকে একটা জায়গায় আবদ্ধ করতে পারি, দ্যাট ইজ এটাকে পুরোপুরিভাবে একটা চুম্বকের সাথে কম্পেয়ার করতে পারি। সো এই কারণে যেই জায়গাটায় আমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ইউজ করতে চাই, যেই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি কন্ট্রোল করতে চাই, সেই জায়গাগুলোতেই দেখবা সবকিছুই কয়েলের মতো থাকে। যেই জায়গায় আমি ম্যাগনেটিক ইফেক্ট চাই না, যেটা সাইড ইফেক্ট হিসেবে আসে, সেসব জায়গায় এরকম স্ট্রেইট ওয়্যার থাকে। দ্যাট ইজ যেখানে তুমি ম্যাগনেটিক ফিল্ডটাকে ইউজ করতে চাচ্ছ, যে তুমি চাচ্ছ যে আমার এই ম্যাগনেটিক এনার্জিটাকে আমি ধরে রাখি, সেই জায়গাটাই তুমি কয়েল পেঁচাও। কারণ ভিতরে ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি স্টোর করে রাখতে পারো। যেমন আমাদের ইন্ডাক্টরের কাজ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে স্টোর করে রাখা। সো ইন্ডাক্টর ইজ নাথিং বাট সাম সর্ট অফ সলিনয়েড। ঠিক একইভাবে তুমি খেয়াল করো তোমার ট্রান্সফরমারের মধ্যেও কিন্তু কয়েলগুলোকে পেঁচানো হয়। সো হয় তুমি গোল করে পেঁচাও অথবা রেক্ট্যাঙ্গুলার করে পেঁচাও, পেঁচানোই হয়। সো তার কারণ হচ্ছে ওই জায়গায় আমি এই কারেন্টের কারণে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই ইফেক্টটাকে ইউটিলাইজ করতে চাচ্ছি। আর স্ট্রেইট ওয়্যারের বেলায় বেশিরভাগ সময়ই এটা আমরা ইউটিলাইজ করতে চাই না, দিস ইজ দ্য সাইড ইফেক্ট, যেটা আমি চাই না। যেমন আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো থাকে সেই ট্রান্সমিশন লাইনগুলো স্ট্রেইট, বাট ওই ট্রান্সমিশন লাইনে কারেন্ট যায়, যখনই কারেন্ট যায় তার চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সো এই ম্যাগনেটিক ফিল্ডটা আমি চাই না, এটা আমার দরকার নেই। সো এটা আমাকে ডিস্টার্ব করে। সো ওই ডিস্টার্ব এলিমিনেট করা হচ্ছে যারা পাওয়ার ইঞ্জিনিয়ার তাদের একটা কাজ। অলরাইট, সেগুলো অনেক কথা, সেগুলো কথা বলতে গেলে শেষ হবে না। সো আলটিমেটলি যাদের এত কথা বুঝতে সমস্যা হচ্ছে তারা শুধুমাত্র একটা কথাই মনে রাখো, আমাদের থার্ড ভিডিওর মধ্যে ছিল যে একটা কয়েলের মধ্যে যখন কারেন্ট যায় তখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আমরা আবার ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল দিয়েই বের করি। বাট যেহেতু এখানে কারেন্ট গুলো পেঁচাচ্ছে, আমরা কারেন্টকে এক্সপ্রেস করব এই আঙুলগুলো দিয়ে। তাহলে এই অবস্থায় আমাদের বুড়ো আঙুলটা যেদিকে পয়েন্ট করবে, দ্যাট উইল বি দ্য ডিরেকশন of the magnetic field. Very plain and simple. Roll 89 question. স্যার ম্যাগনেটিক ফিল্ডের একক কি স্যার? ওয়ারস্টেড না টেসলা স্যার? Okay, yes. ম্যাগনেটিক ফিল্ডের অনেকগুলো একক আছে, বাট আমরা যে এককটা ইউজ করব সেটা হচ্ছে টেসলা এসআই ইউনিট, যার আরেকটা ফর্ম হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার। বাট তুমি যেটা বললা, ইয়েস, ওয়ারস্টেডও একটা ইউনিট, বাট ওয়ারস্টেড এখন একদমই ইউজ হয় না, এটা অনেক পুরনো ইউনিট, এটা এখন একদমই ইউজ নাই, এখন সব জায়গাতে টেসলা ইউজ হয়। বাট আরেকটা জিনিস মনে রাখতে হবে, ম্যাগনেটিক ফিল্ড, টেসলা ইউনিটের ম্যাগনেটিক ফিল্ড কিন্তু অনেক বড়। যাতে আমরা যখন অঙ্কগুলো করবো, স্পেশালি তোমরা মেটেরিয়াল কোর্সে যখন অঙ্ক করবা তখন দেখবা যে টেসলা ইউনিটের ম্যাগনেটিক ফিল্ড পাওয়া খুবই ডিফিকাল্ট, বা এই ম্যাগনেটিক ফিল্ডের হিউজ অ্যামাউন্ট। সো এই কারণে ম্যাগনেটিক ফিল্ডের ইউনিট অ্যারাউন্ড দেখবা মাইক্রো টেসলা, মিলি টেসলা, ন্যানো টেসলা এরকম হয়। যে আমরা যে ম্যাগনেটিক ফিল্ড গুলো নিয়ে কাজ করি, বা স্পেশালি আমরা ম্যাগনেটিজমের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড গুলো ইউটিলাইজ করবো, সেগুলো এরকম মাইক্রো টেসলা, মিলি টেসলা, টেসলা রেঞ্জে যায় না। টেসলা রেঞ্জের ম্যাগনেটিক ফিল্ড অনেক বড়, বাট টেসলা রেঞ্জের ম্যাগনেটিক ফিল্ড একটু আগে তোমাদের যে এমআরআই মেশিনটা দেখালাম সেই এমআরআই মেশিনে ইউজ করা হয়। এই কারণে অনেকেই, স্পেশালি যাদের বয়স হয়ে গেছে, তাদের অনেকেরই এমআরআই মেশিনে থাকার পর একটু নশাস লাগে, কারণ এখানকার ম্যাগনেটিক ফিল্ডের অ্যামাউন্টটা অনেক বেশি। দ্যাট ইজ, তোমাদেরকে যদি এটার কাট ভিউ দেখাতে পারতাম তাহলে দেখতে পাইতা এই পুরোটাই আসলে একটা ম্যাগনেট, এই পুরাটাই একটা ম্যাগনেট। এই যে গোল অংশটা দেখা যাচ্ছে, এই পুরাটাই একটা পার্মানেন্ট ম্যাগনেট, এটার ভিতরে একটা ম্যাগনেট থাকে। এই অলরাইট, সো এগুলো অ্যাকচুয়ালি আমাদের কোর্সের কথা না, আমরা আমাদের কোর্সে চলে আসি। এটারই জাস্ট 2 ডাইমেনশনাল ভিউ দেখানো হয়েছে। সো এখানে দেখো আমাদের কারেন্ট গুলো এই যে এখান থেকে বের হয়ে এখানে ঢুকছে। সো এটাকে যখন আমি 2D তে এক্সপ্রেস করছি, যেখান থেকে বের হচ্ছে সেখানে প্লাস, যেখানে ঢুকছে সেখানে ক্রস, এই আর কি।
তাহলে এবার চলে আসো। সো এখানে আমরা আমাদের ভিডিওতে যেই জিনিসগুলো দেখলাম সেগুলোকে সামারাইজ করা হয়েছে, দ্যাট ইজ দিজ আর দ্য বেসিক থিংস ফর আ ম্যাগনেটিক ফিল্ড। সো এই জিনিসগুলো আমরা অলরেডি দেখে আসলাম যে একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে দেয়ার ইনডিউসেস আ ম্যাগনেটিক ফিল্ড সারাউন্ডিং দ্যাট কয়েল। ডিরেকশনটা আমাদের ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল থেকে আসে। আমি যদি কারেন্টকে রিভার্স করি ম্যাগনেটিক ফিল্ড রিভার্স হয়ে যাবে, যে তুমি যদি কারেন্ট এইদিকে ফ্লো করো এইদিকে ম্যাগনেটিক ফিল্ড হবে, কারেন্ট এইদিকে ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড এইদিকে হবে। এবার ডিস্টেন্স যত বাড়াতে থাকবো ম্যাগনেটিক ফিল্ড তত কমতে থাকবে। এবং এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা যে দেখা যায় চ্যাপ্টার 7 পড়ানো শেষ হয়ে গেছে, তারপরে যখন তোমাদেরকে জিজ্ঞাসা করি হোয়াট ইজ মেন্ট বাই ম্যাগনেটিক ফিল্ড বলতে পারো না। সো ম্যাগনেটিক ফিল্ড মানে তেমন কিছুই না, একটা ম্যাগনেটের চারিদিকে কোনো একটা অবজেক্ট যে পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ ফিল করে। বাট ওখানেও মাঝে মধ্যেই তোমাকে ওই যে আমি যেরকম কোয়েশ্চেন করলাম সেরকম কোয়েশ্চেন কেউ করতেই পারে যে কেউ কি ফিল করবে, তুমি আনসার হবে ইয়েস। প্রতিটা অবজেক্টই কিছু না কিছু ইফেক্ট ফিল করে, বাট এটা ওই অবজেক্টের মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে। যাদের ম্যাগনেটিক প্রপার্টি বেশি তারা বেশি ফিল করে, যাদের ম্যাগনেটিক প্রপার্টি খুবই কম তারা কম ফিল করে। তারপরে তোমাকে কেউ কোয়েশ্চেন করতে পারে ম্যাগনেটিক প্রপার্টি মানে কি, সেটা একটু পরে আসতেছে। তাহলে এবার চলে আসো আমাদের কোঅর্ডিনেট সিস্টেম। সেটা হচ্ছে একটু খেয়াল করে দেখো, আমরা ভিডিও 2তে যে এক্সাম্পলটা দেখালাম যেখানে আমাদের কারেন্টটা স্ট্রেট ছিল ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছিল, আর থার্ড ভিডিওটা যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের কারেন্টটা ঘুরছে ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রেট আছে। যে কোনো ভাবেই চিন্তা করো না কেন, দেখো তো আমার হাতটাকে দেখতে আলটিমেটলি একটা সিলিন্ডারের মতো লাগে না? কেউ একজন স্ট্রেট থাকে কেউ একজন ঘোরে, এভাবে চিন্তা করি অথবা এভাবে চিন্তা করি, কেউ একজন স্ট্রেট থাকে কেউ একজন ঘোরে। সো আলটিমেটলি ম্যাগনেটিক ইফেক্টের মধ্যে ইলেকট্রোম্যাগনেটের মধ্যে একজন স্ট্রেট থাকবে একজন ঘুরবে। তাহলে যে স্ট্রেট থাকবে তার মানে হাইট আছে, কেউ একজন ঘোরে তার মানে রেডিয়াস আছে। কোনো একটা সিস্টেম যার হাইটও আছে তার রেডিয়াসও আছে, এরকম সিস্টেমটা দেখতে আলটিমেটলি সিলিন্ডারের মতো হবে কিনা? সো যদি সিলিন্ডারের মতো হয়, এই কারণে আমাদের ম্যাগনেটিজম চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে প্রেফার্ড কোঅর্ডিনেট সিস্টেম হচ্ছে সিলিন্ড্রিক্যাল। দ্যাট ইজ আমরা বেশিরভাগ সময়ই এই কোঅর্ডিনেট ইউজ করব। তার মানে আমাদের কোঅর্ডিনেট ভেরিয়েবল হবে রো ফাই জেড। দ্যাট ইজ যে আমরা যখন এরপরে প্রবলেম করব তখন ওই যে তোমাদের ইলেকট্রিক ফিল্ডের সময় বলা হয়েছিল যে একটা স্টেপ থাকে কোঅর্ডিনেট সিস্টেম চয়েস করতে হয়। সো এই স্টেপটা তোমাদের এই কোর্সের জন্য একটু মানে এই চ্যাপ্টারের জন্য সহজ। ম্যাগনেটিজমে 90% টাইমে তোমরা চোখ বন্ধ করে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট চয়েস করতে পারো, বিকজ 90% টাইমে তুমি এরকম একটা সিচুয়েশন পাবা, কেউ একজন স্ট্রেট থাকে কেউ একজন ঘুরবে। তাহলে এরকম সিস্টেমে আমরা মোস্ট অফ দ্য টাইমে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট চয়েস করব। বাট একটু খেয়াল রাখতে হবে বাকি 10% টাইমের কিছু কিছু প্রবলেমে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেটও পাবো। বাট এখানে একটা ভালো কথা হচ্ছে তোমরা এই কোর্সে অ্যাটলিস্ট ম্যাগনেটিজমের জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট কোথাও পাবা না। সো এই কথাগুলো মনে রাখলে তোমাদের যখন কোঅর্ডিনেট সিস্টেম চয়েস করতে হবে দেন ইউ উইল গেট অ্যাডভান্টেজ। তাহলে আমাদের অবস্থাটা কি, যে আমাদের যেই সেকেন্ড ভিডিওটা ছিল সেই সেকেন্ড ভিডিওতে কারেন্টটা স্ট্রেইট আছে, তার মানে কি কারেন্টটা উপরের দিকে আছে, উপরের দিক মানে কি জেড অ্যাক্সিস, ঠিক কিনা? তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে জেড দিকে থাকবে, আর ম্যাগনেট ঘুরছে। সো সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যে ঘোরে সে কোন দিকে থাকে? সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে যে ঘোরে সে কোন দিকে থাকে? ফাই। তাহলে সে ফাই দিকে আছে। তাহলে এই অবস্থায় as for example মনে করো যে তোমার একটা ভাইভা কোশ্চেন, যে আমি তোমাকে এই ফিগারটা দেখাই বললাম, বলো যে আমার ম্যাগনেটিক ফিল্ডটার ভ্যালু যদি 15 হয়, সাপোজ 15 টেসলা হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের টোটাল এক্সপ্রেশন কি? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের অবস্থাটা কি? ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরছে, এখন ঘুরলে তার ডিরেকশন হয় এ ফাই। বাট আমাকে চিন্তা করতে হবে কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে, কারণ প্লাস এফআই হতে পারে মাইনাস এফআই হতে পারে। সো এই ফিগার দেখে বলো আমার ম্যাগনেটিক ফিল্ড ঘড়ির কাঁটার দিকে ঘোরে না বিপরীতে ঘোরে? বিপরীতে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ, প্লাস এফআই। তাহলে দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ দিস ম্যাগনেটিক ফিল্ড। তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? ঠিক একইভাবে
এবার যদি আমরা এই জায়গাটায় আসি, এখানে কারেন্ট ঘোরে, তাহলে কারেন্টের ডিরেকশন হবে এফআই, ঠিক কিনা? কারণ কারেন্টটা ঘুরছে, বাট ম্যাগনেটটা কেমন আছে? স্ট্রেইট আছে, যদিও বা দিকে আছে, বাট স্টিল আমাদের সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কিন্তু ডান বাম বলে কিছু নাই, সো স্ট্রেইটটাই অলওয়েজ জেড অ্যাক্সিসই হবে। তাহলে দ্যাট ইজ ব্যাপারটা হচ্ছে এরকম, এই সিলিন্ডারটাকে বাড়ি মেরে শুয়াই দিলেই তো এরকমই তো হয়। তাহলে দিস ইজ বেসিক্যালি জেড অ্যাক্সিস। তাহলে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা থাকবে, ম্যাগনেটিক ফিল্ডটা স্ট্রেইট আছে, তাহলে এটা জেড অ্যাক্সিস বরাবর আছে। তোমরা একটু মিউট করো ইফ ইউ আর নট ট্রাইং টু আনসার এনিথিং। এবার দ্যাট ইজ ব্যাপারটা হচ্ছে, এবার ভাইভাতে আমি তোমাকে এই ফিগারটা দেখাই বললাম যে এই সিস্টেমে আমার ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু হচ্ছে 15 টেসলা সাপোজ। তাহলে এবার ম্যাগনেটিক ফিল্ডটাকে কমপ্লিট এক্সপ্রেশনে প্রকাশ করো, তাহলে তার ভ্যালু কত? 15। এবার সেটা কোন দিকে আছে? এজেড বরাবর আছে, তাহলে এটা আছে এজেড বরাবর। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকে, এজেড প্লাস হতে পারে বা মাইনাস হতে পারে, এর জন্য যেটা করবে এটা একটু ঘুরাই চিন্তা করে নিবা, সেটা ঘুরাইলে উপরের দিকে যায়, তাহলে যেহেতু উপরের দিকে যায় প্লাস এজেড। ব্যাপারটা কি বুঝতে পারছো? অলরাইট, সো এখানে জাস্ট এই স্লাইডের বটম লাইন হচ্ছে এটা, জাস্ট এই স্লাইডটা দেয়া হয়েছে জাস্ট তোমাদেরকে যখন কোঅর্ডিনেট চয়েস করতে হবে, যাতে করে তোমাদের মাথায় থাকে যে ম্যাগনেটিক ফিল্ডের সময় বেশিরভাগ সময়ই ইউ উইল হ্যাভ টু চুজ সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। কেউ কি কিছু বলতে চাচ্ছ? একটু হ্যান্ড রেইজ করো, তাহলে আমার জন্য সুবিধা হয়। ওকে, সো বেশিরভাগ সময়ই আমাকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট চয়েস করতে হয়, বাট কিছু কিছু প্রবলেমে আমরা কার্টেশিয়ানও পাবো। আমি তোমাদেরকে এরকম প্রবলেমও করাবো যেখানে আমরা কার্টেশিয়ান কোঅর্ডিনেট নিয়ে কাজ করব, বাট এই অ্যাটলিস্ট তোমাদের এই কোর্সে ম্যাগনেটিজমের জন্য স্ফেরিক্যাল কোঅর্ডিনেট কোথাও নাই, সো এই জায়গাটায় তোমরা একটু রিল্যাক্স থাকতে পারো। চলে আসো, রোল 89 এর কোয়েশ্চেন আমি নিয়ে নিয়েছি। 105 কোয়েশ্চেন। স্যার কিছু শুনতে পারিনি। আচ্ছা, তাহলে তো কিছু করার নাই, তাহলে তোমাকে কনসালটেশন আওয়ারের জন্য ওয়েট করতে হবে, এবং যেই পার্টটা শুনতে পাওনি সেটার ব্যাপারে তুমি আমার সাথে কনসালটেশনে বসবে। অলরাইট, তাহলে এবার চলে আসো, নেক্সট উই ওয়ান্ট টু টক অ্যাবাউট, বাট প্রবলেম নাই, তুমি যদি কিছু শুনতে না পেয়ে থাকো আমরা একদমই ইন্ডিপেন্ডেন্ট কথা বলবো আগে স্লাইডগুলো থেকে। এবার আসো, সেটা হচ্ছে যে এই স্লাইডটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। তোমরা কেউ কি বলতে পারবা তোমাদের মিড টার্ম পরীক্ষায় 3B কোয়েশ্চেনের মধ্যে কি বের করতে বলা হয়েছিল? কারো কি মনে আছে 3B কোয়েশ্চেনে কি ছিল, 3A কোয়েশ্চেনে কি ছিল? জাস্ট আমি মনে করাই দেই। দুইটা টোটাল চার্জ, টোটাল না, 3A কোয়েশ্চেনে টোটাল চার্জ ছিল না স্যার, এক্স পয়েন্টের, হ্যাঁ, এক্স পয়েন্টের ভ্যালু বের করো যখন ইলেকট্রিক পোটেনশিয়াল একটা পয়েন্টে 0 হবে, ঠিক কি না? একটা দ্যাট ইজ এক্স, কোন একটা কিছুর এক্স এর ভ্যালু বের করতে বলছে, মানে একটা চার্জ মনে হয় বের করতে বলা হয়েছিল যখন একটা পার্টিকুলার পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে, রাইট? এখন দেখো, তোমরা কোয়েশ্চেনটা পড়ছো এবং তোমরা কোয়েশ্চেনটা দেখছো, বাট তারপরও আমি অ্যারাউন্ড 30 থেকে 40% কপি পেয়েছে যারা ই বের করে কাজ করছে। তারা প্রথমে E1P বের করছে, E2P বের করছে, ই বের করছে, ই সমান 0 বসাইছে, এবং তারপরে তার ক্যালকুলেশন খুবই কঠিন হয়ে গেছে। এখন তুমি বলো, পরীক্ষায় কিন্তু আমি তোমাকে ই বের করতেই বলি নাই, আমি তোমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল বের করতে বলছি। দ্যাট মিন্স আমি তোমাকে কিন্তু ভি বের করতে বলছি, এবং ভি যখন বের করবো তখন কিন্তু ক্যালকুলেশন এত কঠিন না। এইটা বলার এটাই কারণ যে যেহেতু আমরা ওই কোর্সের প্রথমে ইলেকট্রিক ফিল্ড পড়ি এবং ইলেকট্রিক ফিল্ড নিয়ে আমরা অনেক কথা বলতে থাকি, তো আমি তোমাকে যাই বের করতে বলি না কেন সামহাও তোমরা কেন জানি ই বের করো, এবং এটা তোমরা করছো। অ্যারাউন্ড 30 থেকে 40% লেকচারের মধ্যে আমি পেয়েছি যে যখনই আমি কিছু একটা বের করতে বলি যেটার সাথে একটু তোমরা মিল পাও, তোমরা খালি ই বের করো, কারণ মাথার মধ্যে ওটা সবার আগে সেট হয়। সিমিলারলি তোমাদের চ্যাপ্টার 4 পড়ার পরে যখন তোমরা চ্যাপ্টার 7 এ আসো, আমি তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বললেও তুমি ই বের করো, তোমাকে আমি ম্যাগনেটিক পোটেনশিয়াল বের করতে বললেও তুমি ভি বের করো। সো এই কারণে এই টেবিলটা মাথার মধ্যে একদম গেঁথে ফেলা দরকার যে তোমাকে আসলে কি বের করতে বলা হচ্ছে। এই টেবিলটা দেখে
যদি তোমাকে আমি ভাইভাতে জিজ্ঞাসা করি ইলেকট্রোস্ট্যাটিক এবং ম্যাগনেটোস্ট্যাটিকের 5টা পার্থক্য লিখো, তারপরে তোমরা যদি আমাদের এই টেবিলটা লিখে দাও, তোমাদেরকে আমি -20 করব, কারণ এটা পার্থক্য না। ইলেকট্রোস্ট্যাটিক ম্যাগনেটোস্ট্যাটিকের কোনো পার্থক্য হয় না, দেয়ার ইজ নো ডিফারেন্স। দুইটা একদমই আলাদা আলাদা দুইটা জিনিস, তাদের মধ্যে কোনো 5টা পার্থক্য লিখো 10টা পার্থক্য লিখো এরকম কোনো কিছুই হয় না। এই টেবিলটা দেখানো হয়েছে যে চ্যাপ্টার 4-এ আমরা যা পড়ে এসেছি এরকমই জিনিস এবার আমরা চ্যাপ্টার 7-এ পাবো। বা চ্যাপ্টার 4-এ সিচুয়েশন কেমন ছিল, ওখানে চার্জ স্থির অবস্থায় ছিল, সো ওখানে আমরা ইলেকট্রিক ফিল্ড নিয়ে কথা বলেছি, আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল নিয়ে কথা বলেছি, আমরা একটা মেটেরিয়ালের এপসাইলন নিয়ে কথা বলেছি, যেটাকে বলা হয় তার ইলেকট্রিক্যাল প্রপার্টি। এবার যখন আমরা কোনো একটা সিস্টেমে কারেন্ট ফ্লো করাবো, তখন তার চারিদিকে আমি যে অ্যাট্রাকশন বা রিপালশন পাবো সেটা ইলেকট্রিক ফিল্ডের না, দ্যাট ইজ ফর ম্যাগনেটিক ফিল্ড। সো এখানে আমরা ম্যাগনেটিক ফিল্ড পাবো, আমরা ম্যাগনেটিক পোটেনশিয়াল পাবো, আমরা কোনো একটা মেটেরিয়ালের এপসাইলন নেওয়ার কথা বলবো না, কারণ এখানে ওই একই মেটেরিয়ালের আমরা ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে কথা বলতে চাই, দ্যাট ইজ কল্ড মিউ। টার্মগুলো খুবই ক্লোজ, এই কারণে খুবই ওলটপালট লাগে, এবং ফর্মুলার মধ্যেও যেখানে এপসাইলন বসানোর কথা মিউ বসাও, মিউ যেখানে বসানোর কথা এপসাইলন বসাও। সো এই কারণে এই টেবিলটা চোখের সামনে থাকাটা খুব দরকার এবং এই টেবিলটা মাথায় রাখা দরকার। সো আমরা একটু ডেফিনেশনে পড়ে আসি। তোমরা যদি কেউ কিছু বলতে না চাও তাহলে একটু মিউট করো। অলরাইট, থ্যাংক ইউ। জাস্ট আমি এগুলো তোমাদেরকে একবার পরিচয় করাই দিচ্ছি যে আমরা ওই চ্যাপ্টারে যা পড়েছিলাম সেটা এই চ্যাপ্টারে এসে আমরা কি হিসেবে পাবো, বাট এটার মানে কিন্তু এটা না যে ই আর বি সেম, এটা আবার বললো না। তাহলে ওই চ্যাপ্টারে যা আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড, চার্জের চারিদিকে আকর্ষণ বা বিকর্ষণ, এখানে এসে আমরা পাবো ম্যাগনেটিক ফিল্ড, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে আকর্ষণ বা বিকর্ষণ। এই এখানেও আকর্ষণ বিকর্ষণ, এখানেও আকর্ষণ বিকর্ষণ, বাট সোর্স কিন্তু আলাদা। এর সোর্স হচ্ছে স্থির চার্জ, এর সোর্স হচ্ছে কারেন্ট ক্যারিং ওয়্যার, কারেন্ট থাকতে হবে, এখানে কোনো কারেন্ট ছিল না। নেক্সট চলে আসো, জাস্ট একটু খেয়াল করো, ই এর সাথে রিলেটেড একটা টার্ম আমরা পড়ে আসছিলাম ডি। তোমরা এখন অ্যাসাইনমেন্ট করছো, তোমাদের মাথায় এই জিনিসটা ভালোভাবে চলে আসা উচিত। সো ই এর সাথে রিলেটেড একটা টার্ম ছিল ডি। সো ই আর ডি দুইজনই একই জিনিসই বোঝায়, বাট দুইজনের মধ্যে একটা ডেফিনিট পার্থক্য ছিল। পার্থক্যটা কি? ই মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে, বাট ডি মিডিয়াম বা মেটেরিয়ালের উপরে ডিপেন্ড করে না। সিমিলারলি আমরা এই চ্যাপ্টারে এসে বি এর ইকুইভ্যালেন্ট আরেকটা টার্ম পাবো, যেটাকে বলা হয় এইচ। তার নাম কি, নাম আমি তোমাকে পরে শিখাই দিব, আগে তুমি শুধু টার্মিনোলজি গুলো দেখো। সো ম্যাগনেটিক ফিল্ড দের এই যে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা, একটা কারেন্ট ক্যারিং ওয়্যারের চারিদিকে যে আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতা আছে, সেই আকর্ষণ বা বিকর্ষণ ক্ষমতাকে প্রকাশ করার জন্য আমি বিউ ব্যবহার করতে পারি, অথবা আমি আরেকটা টার্ম ইউজ করতে পারি এইচ। এবার ই আর ডি এর মধ্যে যেই পার্থক্য ছিল, এখানেও একই পার্থক্যই থাকবে, সেটা হলো বি মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে, কিন্তু এইচ মিডিয়ামের উপরে ডিপেন্ড করবে না। সো হ্যাভ ইউ গট দ্যাট আইডিয়া? ওখানে ডি যেভাবে করে আমরা ইউজ করেছিলাম মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ ইলেকট্রিক ফিল্ড, এখানে এইচ হবে মিডিয়াম ইন্ডিপেন্ডেন্ট প্রপার্টি অফ ম্যাগনেটিক ফিল্ড। সো কেউ যদি তোমাকে বলে যে আমার কাছে কোনো একটা সিস্টেম আছে, পানির মধ্যে আমি দেখলাম যে কোনো একটা জায়গায় এইচ পাওয়া গেছে 30 ইউনিট, সো আমি আপাতত এটা ইউনিট নিয়েও কথা বলছি না। এবার যদি আমি বলি যে এবার ওই তারটাকে যদি এবার আমি বাতাসে নিয়ে আসি এবং ওর মধ্যে একই পরিমাণ কারেন্ট ফ্লো করাই, তাহলে কত ইউনিট ম্যাগনেট পাওয়া যাবে? ওই 30 ইউনিটই পাওয়া যাবে, বাট বি কিন্তু সেম পাওয়া যাবে না। এই তাহলে এবার চলে আসুন নেক্সট, আমাদের ওই চ্যাপ্টারে একটা মিডিয়ামকে প্রকাশ করার জন্য আমাদের ফর্মুলার মধ্যে যেই টার্মটা আমরা ইউজ করতাম মিডিয়ামকে আলাদা করার জন্য, সেটা কি ছিল? এপসাইলন, ঠিক কিনা? এপসাইলন আর এপসাইলন নট। এই চ্যাপ্টারে এসে সাপোজ মনে করো আমি পানি নিয়ে কাজ করছি, তো পানির ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু এপসাইলন না, পানির ম্যাগনেটিক প্রপার্টি হচ্ছে মিউ। সো তোমাদের এই জায়গাটার মধ্যে তোমরা খুবই গোলমাল করো। সো একটু খেয়াল রাখবা, যখন তুমি ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করছো দেন মিডিয়াম প্রপার্টি এপসাইলন,
যখন তুমি ম্যাগনেটিজম নিয়ে চিন্তা করছো একই মেটেরিয়ালের ম্যাগনেটিক প্রপার্টি মিউ। সো এই জায়গাটা কখনোই গোলমাল করবে না। আমি আবার রিপিট করছি, when you are talking about electrical property of something, যে তুমি ইলেকট্রিসিটি নিয়ে চিন্তা করছো, ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে কাজ করছো কোনো একটা অবজেক্টের, তখন ওই অবজেক্টের মেটেরিয়ালের যে প্রপার্টি তোমাকে ইউজ করতে হবে দ্যাট ইজ এপসাইলন আর এপসাইলন নট। বাট তুমি ওই একই মেটেরিয়ালের ম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছ, যে ওই মেটেরিয়ালটা ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে কিভাবে রেসপন্ড করবে সেটা কাজ করতে চাচ্ছ, তখন তোমার এপসাইলন দিয়ে কাজ হবে না, তখন তোমার যা লাগবে দ্যাট ইজ মিউ। এবং এইটাই তোমাদের মেটেরিয়াল চ্যাপ্টারে, এই কারণে দুইটা চ্যাপ্টার, আগের চ্যাপ্টারে তোমরা এপসাইলন পড়ে আসছো, এখন তোমরা মিউ পড়বা। এই এবার আমাদের ঠিক একইভাবে আমাদের ভ্যাকুয়াম বা এয়ারের ভ্যাকুয়াম বা এয়ারের যে পারমিয়াবিলিটি থাকে তাকে আমরা প্রকাশ করি এপসাইলন নট দিয়ে, তার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 ফ্যারাড পার মিটার। সিমিলারলি ভ্যাকুয়ামের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি আছে, যে ভ্যাকুয়াম কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ডকে যেতে দেয় বা কি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, করার ক্ষমতা রাখে, সেটাকে যা দিয়ে প্রকাশ করা হয় দ্যাট ইজ কল্ড মিউ নট, ম্যাগনেটিক পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। সো তার ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 হেনরি পার মিটার। তোমরা এগুলো কিন্তু সবই জানো, জাস্ট তোমাকে একটু মনে করায় দেয়া হচ্ছে। এবার চলে আসো আমাদের ইলেকট্রোস্ট্যাটিকে আমরা আরেকটা টার্ম পড়েছিলাম হুইচ ইজ কল্ড ইলেকট্রিক পোটেনশিয়াল। সো এই ইলেকট্রিক পোটেনশিয়াল ছিল ভি, এখানে এসেও আমরা আরেকটা পোটেনশিয়াল পড়বো হুইচ ইজ কল্ড ম্যাগনেটিক পোটেনশিয়াল হুইচ ইজ কল্ড এ। তাহলে এই টেবিলটা তোমাদেরকে দেখানোর কারণ একটাই, যে তোমাদের প্রচুর গোলমাল হয়, এবং ট্রাস্ট মি, এবং এটা খুবই কমন একটা গোলমাল, যে তোমাকে আমি বের করতে বলি একটা, তুমি বের করো আরেকটা। এই কারণে এখন যখন আমরা চ্যাপ্টার 7 পড়বো, চ্যাপ্টার 7 এ যখনই কোনো কিছু পড়ছি তখনই সাথে সাথে তুমি একটু খেয়াল করে আসবা যে চ্যাপ্টার 4 এ এরকম কি পড়ে আসছি, কারণ যদি দুইটা জিনিস তোমার কাছে প্যারালালি না থাকে এটা খুবই স্বাভাবিক, তোমাদেরকে বের করতে বলা হচ্ছে একটা, তুমি বের করছো আরেকটা, কারণ এটা খুবই নর্মাল। আমি তোমাদের জাস্ট কালকেই একটা টেস্ট নেই, আমি তোমাকে যাই বের করতে বলি না কেন তুমি ই বের করবা, কারণ এখনো তোমার চ্যাপ্টার 4 এর ইনার্শিয়া যায় নাই, এটা যাইতে হবে, এই কারণে এই টেবিলটা দেখানো। সো এটা একটু খেয়াল রাখবা, কারণ আমি তোমাকে অনেক কিছুই পড়াই, বাট পরীক্ষার সময় এই ভুলটা দেখলে মানে আমার নিজের কাছে নিজেকে ডিসঅ্যাপয়েন্টেড লাগে, যে জাস্ট আমার কাছে মিড টার্মের মধ্যে যেটা লাগছে, যে তুমি অনেকে পুরো প্রবলেমটা করছে, বাট তাকে আমি 10-এর মধ্যে 5-এর বেশি দিতে পারি নাই, কারণ আমি তো ই চাই নাই, আমি চাইছি ভি, বাট সে ই এর জন্য পুরো কাজটা করছে এবং তার সেই রকমের সময় নষ্ট হয়েছে, কারণ ই এর মধ্যে ক্যালকুলেশন অনেক বেশি। সো এই কারণে কোয়েশ্চেন পড়বা, টার্মিনোলজি গুলো মাথার মধ্যে ক্লিয়ার করো। এই কোর্সটা ম্যাথমেটিক্যাল, এবং ম্যাথমেটিক্যাল কোর্স যদি তুমি মাথায় স্ট্রাকচার ওয়াইজ রাখতে পারো, ম্যাথমেটিক্যাল কোর্স থিওরিটিক্যাল কোর্সের চেয়ে সহজ। জাস্ট তোমাকে স্ট্রাকচার বানায় বানায় সুন্দর করে মাথার মধ্যে সাজায় রাখতে হবে। ইফ ইউ ক্যান ডু দ্যাট, দিস কোর্স ইজ ভেরি ইজি। যদি এটা করতে না পারো, এই কোর্সের মতো কঠিন কোনো কোর্স নেই। অলরাইট, নেভারদালেস এবার চলে আসো। নাও আমাদের এখানে আমরা সোফার কারেন্ট নিয়ে এই কোর্সে কথা বলিনি, সো উই ওয়ান্ট টু টক অ্যাবাউট কারেন্ট। তো কারেন্টের ব্যাপারে আমাদের সাদেকুর বইটার মধ্যে তেমন ইনফরমেশন গুলো গোছানো না, এই কারণে আমরা চ্যাংয়ের বইটা রেফার করেছি। সো ইট ইজ ফ্রম চ্যাপ্টার 5। যদিও আমরা খুব বেশি কথা বলবো না কারেন্ট নিয়ে, সো কারো যদি ডিটেইলসে জানার দরকার হয় বা ইচ্ছা হয়, এবং এখানে ব্র্যাকেটের কথা হচ্ছে তোমাদের কারো ইচ্ছা হবে না আমি জানি, তারা চ্যাংয়ের বইয়ের চ্যাপ্টার 5টা একটু দেখতে পারো। বাট ওই যে বললাম ব্র্যাকেটের মধ্যে একটা কথা আছে যে স্যার যেটা পড়তে বলেন ওইটাই দেখি না, যেটা আপনি পড়তে মানা করছেন সেটা আমরা কেন দেখবো। সো দেখবা না যদিও, বাট কারো যদি দেখার ইচ্ছা থাকে তাহলে চ্যাংয়ের বইয়ের চ্যাপ্টার 5 এর মধ্যে আমি আজকে যে কথাগুলো বলবো আমরা খুব শর্টে বলবো, দ্যাট ইজ একটা স্লাইডেই আমি যা বলবো শেষ হয়ে যাবে, অল্প একটু কথা বলবো। কারো যদি আরো ডিটেইলসে জানার দরকার হয় তাহলে চ্যাপ্টার 5টা চ্যাংয়ের বইয়ের দেখতে পারো। অলরাইট, সো এবার নাও উই ওয়ান্ট টু টক about current, because এবার আর চার্জ স্থির থাকবে না, আমার কাছে একটা কন্ডাক্টর থাকবে, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে আমি এবার চার্জগুলোকে ফ্লো করাতে চাই।
সো এর মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করে চলে যাবে। সো আমরা যদি ইলেকট্রনের কথা বলি, আমরা জানি ইলেকট্রন যেদিকে যায় তার উল্টো দিকে যা ফ্লো করে তাকে বলা হয় কারেন্ট। দিস ইজ কনভেনশন, যে এটা জেনারেল আইডিয়া। নেগেটিভ চার্জ যেদিকে যায়, ইলেকট্রন কারেন্ট তার উল্টো দিকে ফ্লো করে। সো নাও উই ওয়ান্ট টু টক অ্যাবাউট কারেন্ট। সো এবং কারেন্ট নিয়ে আই থিঙ্ক তোমরা এই প্রোগ্রামে জয়েন করার পর থেকে থেকে আজকে 3-1 পর্যন্ত আনসার রিগার্ডিং কারেন্ট, কারেন্টের ব্যাপারে আমাকে একটা কোয়েশ্চেনের আনসার দাও, এবং যে যে দিতে পারবে না, ভুল দিবা, তাদের খবর আছে। Everyone ready? You will get 30 seconds to answer this question. The question is current I scalar or vector? Is current I scalar or vector? আমরা I দিয়ে যা প্রকাশ করি সেটা কারেন্ট। কারেন্ট কি স্কেলার না ভেক্টর? You will get 30 seconds to answer this question. আর আমি চ্যাটে আপনাকে পাইতেছি না স্যার। খুঁজতে থাকো, পেয়ে যাবা। প্রাইভেট চ্যাটে পাইতেছি না আপনাকে। তোমার ভাগ্য খারাপ। ও আচ্ছা, হোস্ট। হ্যাঁ পাইছি স্যার, পাইছি। লিখলাম তো। ওকে, মিউট করো। Here comes the last 10 seconds. Is current I a scalar quantity or a vector quantity? And here comes your last 5 seconds. 5, 4, 3, 2, 1, and we are done. Okay, so answer শেষ। আর না, আর আনসার আসবে না। স্যার আমি কি বলে দেব স্যার? আমি স্যার মানে ইয়ে করতে পারি, আমি বলবো কি মেসেজ দিতে পারি না স্যার। কেন তোমরা চ্যাটে দিতে পারো নাই কেন? কাহিনী কি, কেন পারো নাই? স্যার এটাই তো স্যার বুঝতেছি না, হইতেছে না স্যার। অন্যদিন তো হয় স্যার। জি স্যার, প্রথম দিকে আসে নাই। আজকে তোমার ভাগ্য খারাপ। ওকে ফাইন, বলো কারেন্ট স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার স্যার। স্কেলার 99 স্কেলার, স্যার স্কেলার। 72 স্কেলার। ভেক্টর কেউ নাই। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট কিন্তু তার উল্টা দিকে যায়। কারেন্ট স্কেলার না, কারেন্ট স্কেলার না ভেক্টর, বুঝে নিও। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে যায়। ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টা দিকে যায়। স্যার আমরা তো আসলে অ্যামাউন্ট হিসাব করি, যে ইলেকট্রন কতটুকু গেছে সেই অনুযায়ী। সেই ক্ষেত্রে স্যার এটা স্কেলার। সার্কিটের মধ্যে কারেন্ট ফ্লো করাও না এদিকে। এবার কারেন্ট স্কেলার না ভেক্টর? স্কেলার স্যার। কারেন্ট স্কেলার। জি স্যার। সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টের দিক দাও না প্রতিদিন? ভেক্টর না স্যার? ভেক্টর না স্যার, সেটা তো আমি কেন বলবো, তোমরা না আমারে আনসার দিবে। দিছিলাম তো স্যার। কারেন্ট তো ঠিক আছে। হ্যাঁ, কারেন্টে তো দিক আছে। স্কেলারই স্যার। স্যার দিক আছে, কিন্তু এটা তো স্যার ইন্ডিপেন্ডেন্ট না। স্যার একটা পয়েন্টে যতটুকু চার্জ হচ্ছে ততটুকু। ওকে, যেদিকে দিতেছে ওইদিকেই তো, তার মানে তো ওইদিকে ভেক্টর হয় না। তো ওইদিকে যেদিকে দিতেছে ওইদিকে যায় মানে ভেক্টর হয় না? তুমি যেদিকে যাও সেই দিকে যদি আমি ভেক্টর এডিশনের সূত্রটা স্যার ফলো করে না, যার গুগল করে এলাম স্যার স্কেলার। that was the most smart approach. I recommend it very much. যেমন কি জানা হয়েছে, জাস্ট তোমাদেরকে একটা মজার এক্সপিরিয়েন্সের কথা বলি। আমার বাসায় আমার এক রিলেটিভ বেড়াইতে আসছে, তো তার কাছে হচ্ছে একটা মোবাইল আছে। সেই মোবাইলটা হচ্ছে তোমার টাচ মোবাইল না। সো আমি শেষ কবে টাচ মোবাইল ছাড়া ইউজ করছি আমি জানি না, এবং মোবাইলটা সামহাউ ফ্লাইট মোডে চলে গেছে।
আমি কোনোভাবেই এখন এটাকে ফ্লাইট মোড থেকে বের করতে পারতেছি না, কারণ ওই মোবাইলটা হচ্ছে কিপ্যাড মোবাইল এবং এই মোবাইল আমি শেষ কবে ইউজ করছি আমার মনেও নাই। তো সেটা করার জন্য আমি অনেক কিছু করলাম, আমি অ্যারাউন্ড মনে হয় 15 to 20 মিনিটস তার সব ফিচার দেখে ফেলছি, বাট আমি তাকে ফ্লাইট মোড থেকে বের করতে পারতেছি না। দ্যাট ইজ ওখানে কল করা যাচ্ছে না, তোমরা অফকোর্স ফ্লাইট মোড সম্পর্কে জানো। তো তারপরে আমি কি করলাম, আমি গুগল করলাম, ওই মডেল নাম্বার দিছি যে আমি এই মোবাইলে ফ্লাইট মোড থেকে বের করতে চাই, আমাকে কি করতে হবে, and I was successful. So yes, that was a very good thing. So that was a very good memory that I can recollect right now. All right, so এখন আনসার আসুক। সো আর ম্যাগনিটিউড থাকলে স্যার তখন তো স্যার একটা ভেক্টরই হবে না স্যার? ম্যাগনিটিউড থাকলে খালি জিনিসের ম্যাগনিটিউড থাকলে ভেক্টর হয় না স্যার, ম্যাগনিটিউড স্যার আমি কিছু বলি নাই স্যার। উনি বলে দিয়েছেন যা বোনাস পাইছো সব এখন চলে আসবে আবার আমার কাছে। অলরাইট, তাহলে চলে আসো। ইয়েস, কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। যদিও আমাদের বারবার এই কথাটা মাথায় আসে যে কারেন্টের কিন্তু দিক আছে এবং আমরা এটা বারবার প্রকাশ করি, আমাদের সার্কিটের মধ্যে কারেন্টের দিক থাকে, দেন আমি বলি যে ইলেকট্রন যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে যায়, অথবা আরো ভালোভাবে বলতে গেলে নেগেটিভ চার্জ যেদিকে ফ্লো করে কারেন্ট তার উল্টো দিকে যায়, পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে কারেন্ট সেদিকে যায়। কারেন্টের কিন্তু দিক আছে, বাট সেই দিকটা প্রকাশ আমরা আই দিয়ে প্রকাশ করি না। আমি আই এর দিক কখনোই দেখাই না, বিকজ আই কে যেভাবে ডিফাইন করা হয়েছে, আই এর যা ডেফিনেশন, তাতে দ্যাট ক্যান নেভার বি কনসিডার্ড অ্যাজ আ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে আই এর ডেফিনেশন কি, এটাও তোমরা 1-1 থেকে পড়ে আসছো, অথবা অনেকে ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক লেভেল থেকে পড়ে আসছো। আই মানে হচ্ছে একক সময়ে যে পরিমাণ চার্জ ফ্লো করে। সো এটা ছোটবেলার ডেফিনেশন ছিল, যদি একটু বড়বেলার ডেফিনেশনে আসি, একক টাইমের চেঞ্জে যতটুকু চার্জ ফ্লো করে। যদি আরেকটু বড়বেলার ডেফিনেশনে আসি, ডিকিউ ডিটি, এটা মানে হচ্ছে কারেন্ট, ঠিক কিনা? তাহলে দিস ইজ দ্য ডেফিনেশন অফ কারেন্ট, দ্যাট ইজ রেট অফ চেঞ্জ অফ চার্জ থ্রু এনি কন্ডাক্টর উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে কারেন্টের ডেফিনেশনের মধ্যে উপরে আছে চার্জ। চার্জ ইজ অলওয়েজ আ স্কেলার কোয়ান্টিটি। চার্জের কোনো দিক হয় না, চার্জের পোলারিটি হয়, পোলারিটি আর দিক কিন্তু সেম না। সো চার্জ ইজ অলওয়েজ আ স্কেলার কোয়ান্টিটি। নিচে আছে টাইম। টাইম অফকোর্স আ স্কেলার কোয়ান্টিটি। তাই টাইমের আবার দিক কি, বলবা স্যার জন্ম থেকে মৃত্যুর দিকে, বাট এরকম কোনোই ব্যাপার নাই, টাইম হ্যাজ নো ডিরেকশন। তাহলে এখানে উপরে একটা টার্ম আছে যেটা স্কেলার, নিচে আরেকটা টার্ম আছে হুইচ ইজ স্কেলার। অ্যাজ আ রেজাল্ট আই ইজ আ স্কেলার কোয়ান্টিটি, বাট আমরা আই কে অলওয়েজ দিক দিয়ে প্রকাশ করি। আই এর দিক আছে এবং দ্যাট ইজ আ দিক, দ্যাট ইজ অলসো আ ডিরেকশন, কারণ আই অবশ্যই একটা পার্টিকুলার দিকে ফ্লো করে। সো ওই দিককে বোঝানোর জন্য আমরা আই টার্মটা ইউজ করতে পারি না, আমাদেরকে আরেকটা টার্ম ইউজ করতে হয় যেটা কারেন্টকেই বোঝায়, বাট দ্যাট ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, দ্যাট ইজ কল্ড জে। ইয়েস, এটা তোমরা মেটেরিয়ালস অলরেডি পড়ে ফেলছো। আগের স্লাইডেই দেখলাম আপনি যে বললেন স্ট্রেইট জে ছিল। অলরাইট, সো 106 is quite observant, 106 or 110 মনে হয়। অলরাইট, সো এবার চলে আসো, জে is called current density. So এই যে টার্মটা, এটা পুরোপুরি কারেন্ট না, but this is a vector quantity. So this is a vector quantity. এর ডেফিনেশন কি, যদি খুব প্লেন এন্ড সিম্পল ওয়েতে ডিফাইন করি, তাহলে এর ডেফিনেশন হচ্ছে একক সারফেসের মধ্যে দিয়ে, ইউনিট সারফেসের মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট পাস করে যায়, দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। তাহলে এখানে খেয়াল করো, কারেন্ট ইজ দ্য স্কেলার, বাট আমরা অলরেডি কিন্তু পড়ে আসছি সারফেস ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। অ্যাজ এ রেজাল্ট জে ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, কারণ কোনো একটা ম্যাথমেটিক্যাল সিচুয়েশনের মধ্যে যদি অ্যাটলিস্ট একজন ভেক্টর কোয়ান্টিটি হয়, তাহলে আরেকজন অবশ্যই, দ্যাট ইজ তার রেজাল্টেন্ট যেটা, সেটা অবশ্যই ভেক্টর কোয়ান্টিটি হবে। তাহলে আই ইজ সো কারেন্ট ডেন্সিটি ডেফিনেশন, তোমরা এটা অলরেডি, ইফ আই এম নট রং, তোমরা মেটেরিয়ালস কোর্সে পড়ে আসছো। সো কারেন্ট ডেন্সিটি মিন্স পার ইউনিট সারফেসে অর পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার মধ্যে দিয়ে যতটুকু কারেন্ট ফ্লো করে, দ্যাট ইজ কল্ড কারেন্ট ডেন্সিটি। তাহলে ফ্রম দিস ডেফিনেশন উই আর হ্যাভিং দ্য ইউনিট অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার
per meter square, which is a very important term regarding current. তো আমাদের এখানে এত কিছুর দরকার নাই, আমাদের যে রিলেশনশিপটা এখন দরকার হবে সেটা হচ্ছে যে আমরা এবার যদি ভেক্টর ওয়েতে চিন্তা করি তাহলে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক্স এর জন্য এই রিলেশনশিপটা কাজের না। আমাদের জন্য যা লাগবে সেটা হচ্ছে কারেন্ট ইজ দ্য সারফেস ইন্টিগ্রেশন অফ কারেন্ট ডেন্সিটি। আমাদের জন্য ডেফিনেশন লাগবে এটা। সো বেসিক্যালি এটা আসলে কিছুই না, ক্রস মাল্টিপ্লাই করা হয়েছে, জাস্ট ছোট সারফেস নেওয়া হয়েছে, তারপরে সেটাকে পুরোটার মধ্যে নেওয়ার জন্য টোটাল সারফেসের মধ্যে যোগ করে দেওয়া হয়েছে। সো দ্যাট ইজ কল্ড ইন্টিগ্রেশন। সো যে এতক্ষণ পর্যন্ত আমার কোনো কথা ট্র্যাক করতে পারো নাই, অথবা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, অথবা ঘুমায় গেছিল, অথবা খাইতে চলে গেছিল, সো তারা শুধু তিনটা কথা এই স্লাইড থেকে মনে রাখো। এক নাম্বার কথা হচ্ছে কারেন্ট ইজ আ স্কেলার কোয়ান্টিটি। সো দিস ইজ দ্য ফার্স্ট ইনফরমেশন। So this is our first information that current is a scalar quantity. But current এর দিক আছে, কারেন্টের দিক কি দিয়ে বোঝানো হয়? যা দিয়ে বোঝানো হয় that is called current density, যার মানে হচ্ছে পার ইউনিট সারফেসের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো করে, যার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তিন নাম্বার যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে what is the relationship between current and current density? Current is the surface integration of current density. So এই তিনটা যদি মনে রাখতে পারো that will be more than sufficient. যে খাই চলে গেছিল এখন ব্যাক করছো তার জন্য এই তিনটা মনে রাখতে পারলেই হবে। এবার চলে আসো let's talk about, আচ্ছা আমাদের এই স্লাইডটা কোনো কাজে লাগতেছে না, ওটা পরে বাদ দিয়ে দিব। Now we want to talk about the তার আগে এবার আমরা ফার্স্টে আসতে চাই, আমরা এখানে দুইটা টার্ম লিখেছি, যে দুইটা টার্মের মানে আমরা বলি নাই। একটা টার্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, একটা টার্ম হচ্ছে ম্যাগনেটোস্ট্যাটিক। এবার তোমরা আমাকে প্রথমে বলো হোয়াট ইজ মেন্ট বাই ইলেকট্রোস্ট্যাটিক। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? স্থির চার্জ, স্থির টাইমের সাথে পরিবর্তন হবে না। কে পরিবর্তন হবে না? চার্জ। চার্জ পরিবর্তন হবে না। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? ডেফিনেশন কোয়াইট ক্লোজ, স্টিল আমার পছন্দ হয়নি। ইলেকট্রোস্ট্যাটিক মানে কি? স্যার সময়ের সাথে চার্জের পরিবর্তন হবে না, যার কারণে কারেন্টের পরিবর্তনটা শূন্য। সো সেখানে মূলত ভাবে কোনো কিছু পরিবর্তন হবে না, স্থির থাকবে। সো সেই ক্ষেত্রটাকে আমরা সেই কোনো কিছুটা কি? কোনো কিছু যেটা পরিবর্তন হবে না সেটা কি? ইলেকট্রন স্যার। স্যার ইলেকট্রিক চার্জের কারণে স্যার আকর্ষণ ও বিকর্ষণ হয় স্যার, এটা না স্যার? ওকে ফাইন। সো এবার খেয়াল করো, ইলেকট্রোস্ট্যাটিক মানে হচ্ছে এমন একটা সিচুয়েশন যেখানে ইলেকট্রিক ফিল্ড টাইমের রেসপেক্টে পরিবর্তন হবে না। There will be no change of electric field with respect to time. এটা কিভাবে সম্ভব? যদি চার্জ মুভ না করে। সো ইলেকট্রোস্ট্যাটিকের মেইন আইডিয়াটাই হচ্ছে এখানে কোনো ফিল্ড টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। সো ফিল্ড রিলেটেড যা যা কিছু থাকবে কেউ টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। এখানে পোটেনশিয়াল ফিল্ডের সাথে রিলেটেড, দ্যাটস ওয়াই ইট ওন্ট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে যে এইটা সম্ভব কেমনে করে, তখন তুমি বলবা যে চার্জ যদি স্থির থাকে তাহলে এটা সম্ভব। So electrostatic এর main আইডিয়াটা, ম্যাথমেটিক্যাল আইডিয়াই হলো here the electric field and potential will remain constant, but constant with respect to time, কারণ constant অনেক ভাবেই constant হতে পারে। So but it is constant with respect to time. সকালে যা ইলেকট্রিক ফিল্ড থাকবে বিকালেও হুবহু সেম ইলেকট্রিক ফিল্ডই পাবো, কোনো চেঞ্জ হবে না। On the other hand, similar way, if we'd like to define magnetostatic এর definition হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড টাইমের রেসপেক্টে পরিবর্তন হবে না। ঠিক একই রকম ম্যাগনেটোস্ট্যাটিক অর স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড, দুইটা কিন্তু সিনোনিমাস টার্ম। ম্যাগনেটোস্ট্যাটিক বলি অথবা স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড বলি। So what is the definition of static magnetic field? A field that
doesn't depend on time, that remains constant with respect to time, that is called magnetostatic. So magnetostatic এ ম্যাগনেটিক ফিল্ড টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। সো এখানে আমি যতগুলো টার্ম লিখেছি কেউ টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না, বি চেঞ্জ হবে না, এইচ চেঞ্জ হবে না, এ চেঞ্জ হবে না, নান উইল গেট চেঞ্জ উইথ রেসপেক্ট টু টাইম। এইটা কিভাবে করে সম্ভব, এবার তার ডেফিনেশনে চলে আসো। সো ম্যাগনেটের সোর্স কে বলো, ম্যাগনেটের সোর্স কে? কারেন্ট। কারেন্ট, ইয়েস, ভেরি গুড। তাহলে ম্যাগনেট টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না যদি কারেন্ট টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয়। কারেন্ট যখন টাইমের রেসপেক্টে চেঞ্জ না হয় তাকে বলা হয় স্টেডি স্টেট কারেন্ট। সো স্টেডি স্টেট কারেন্ট মানে কিছুই না, একটা কারেন্ট যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না, যেটাকে আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা আরেকটা টার্ম বলি ডিসি। সো একটা সার্কিটের মধ্যে যখন ডিসি থাকবে এরকম সময় আমার কারেন্টটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হয় না, কারেন্ট কনস্ট্যান্ট থাকে। এই অবস্থায় এই কারেন্টটাকে আমরা আরেকটা টার্ম, এটাকে আমরা অনেকটা ফিজিসিস্টের টার্ম বলতে পারি, দিস ইজ কল্ড স্টেডি স্টেট কারেন্ট। সো একটা সার্কিটের মধ্যে যখন স্টেডি স্টেট কারেন্ট ফ্লো করবে তখন আমি যে ম্যাগনেটিক ফিল্ডটা পাবো সেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ হবে না। সো দ্যাট ইজ কল্ড ম্যাগনেটোস্ট্যাটিক অর static magnetic field. So this is the definition of magnetostatic or static magnetic field. তোমাদেরকে ভাইভার একটা কোয়েশ্চেন আউট করে দেই, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক আর ম্যাগনেটোস্ট্যাটিক এর ডেফিনেশন যারা যারা আমারে বুঝাইতে না পারবা তারা এফ পাবা, কথা শেষ। বাট আমি আজকে যা বলছি সেটা বললে হবে না, আমারে বুঝাই বলতে হবে, আমার কথাও কপি পেস্ট করা যাবে না। এবার চলে আসো, নাও লেটস টক অ্যাবাউট postulates of static magnetic field। এবার খুব তাড়াতাড়ি ইলেকট্রোস্ট্যাটিকের দুইটা পস্টুলেট আমরা পড়ে আসছি, দেখি কে কে বলতে পারো, বলো। ইলেকট্রোস্ট্যাটিকের দুইটা পস্টুলেট ছিল, ডেল ডট ই করলে আমরা পাই হলো ইলেকট্রিক চার্জ ডিভাইডেড বাই অ্যাবসলিউট নট অ্যাবসলিউট আর। ওকে ফাইন। ডেল ডট ই করলে আমরা পাই ইলেকট্রিক চার্জ ডেনসিটি ডিভাইডেড বাই এপসাইলন আর অ্যাবসলিউট নট। আর থ্যাংক ইউ। 2 নাম্বার বাকিটা বলা লাগবে না, শুধু ডিফারেন্সিয়াল ফর্ম বলো। ডেল ক্রস ই ইজ ইকুয়াল টু 0। 0 ডেল ক্রস ই মানে কি? এইটা যে বলছো সে ফেল, বলো এটার মানে কি? কার্ল অফ ই। ভেরি গুড, ইয়েস, কার্ল অফ ই। ডেল ক্রস ই কি জিনিস? ডেল ক্রস ই বলে পৃথিবীতে কিছু নাই, এটার নাম নেবলা, এটা তো ডেলও না। হ্যাঁ, কার্ল অফ ই। সো কার্ল অফ ই করলে 0 পাওয়া যায়, তার মানে আলটিমেটলি এটা তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম, সেটা হচ্ছে যে ইলেকট্রিক, অলরাইট 89, আই গট দ্যাট। ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড মিন্স চার্জ। এটা জাস্ট ইউনিট ম্যাচ করানোর জন্য ডেনসিটি ইউজ করব না মেটেরিয়াল দিব সেটা পরে, বাট আমি যদি ফিজিক্যালি চিন্তা করি ইলেকট্রিক ফিল্ডের ডাইভারজেন্স করলে চার্জের আইডিয়া পাওয়া যায়, আর ইলেকট্রিক ফিল্ডকে কার্ল করলে 0 পাওয়া যায়। এবার ইলেকট্রিক ফিল্ডকে কার্ল করলে 0 পাওয়া যায়, এই কথাটার মানে কি? ইলেকট্রিক ফিল্ডকে কার্ল করলে 0 পাওয়া যায়, এই কথাটার মানে কি? ইলেকট্রিক ফিল্ড অঘূর্ণনশীল, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড স্থির। ভেরি গুড, রোল 74 বোনাস। ইলেকট্রিক ফিল্ডকে কার্ল করলে 0 পাওয়া যায়, এই কথাটার মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর যাই হোক ঘুরতে পারে না, তার মানে আমার যদি একটা পজিটিভ চার্জ থেকে একটা ইলেকট্রিক ফিল্ড বের হয় সে আর কখনোই এখানে ফেরত আসবে না, কারণ পজিটিভ চার্জের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ঢোকার কোনো ওয়ে নাই। সো সে গেল তো গেলই। ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা হচ্ছে যে আমার কাছ থেকে গেছে তো গেছেই, সে আর কখনোই আমার কাছে ফেরত আসবে না। দ্যাট মিন্স দিস ইলেকট্রিক ফিল্ড ক্যান নট রোটেট, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করি কার্ল অফ ইলেকট্রিক ফিল্ড ইজ 0। এবার চলে আসো, let's talk about the same thing for magnetostatics or static magnetic field. আবার বলছি, স্ট্যাটিক ম্যাগনেটিক ফিল্ড এন্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স আর সিনোনিমাস টার্ম, দুটো একই জিনিসই বোঝায়। এবার ম্যাগনেটোস্ট্যাটিকের আমরা 1 নম্বরে পরে আসি, 2 নম্বরে আগে আসি। প্রথমে আমাকে একটু চিন্তা করে বলো, আমরা অলরেডি এই জিনিসটা দেখে আসছি, ম্যাগনেটিক ফিল্ড ঘুরতে পারে? ইয়েস অর নো? ম্যাগনেটিক ফিল্ড ঘুরতে পারে কেন? পারে তো, পারে
পারে কেন আমাকে জিজ্ঞাসা করো না, আমি তোমাকে কোয়েশ্চেনটা করছি, স্যার তুমি পারে আমারে ম্যাগনেটিক বলো। জি ফিল্ড স্যার পারে, ঘুরতে পারে। ম্যাগনেটিক ফিল্ড ঘুরতে পারে স্যার। স্ট্যাটিক হলে তো ঘোরার কথা না। স্ট্যাটিক হইলে তো ঘুরতে পারার কথা না। ম্যাগনেটিক ফিল্ড ঘুরতে পারে, আমরা এটা আজকে দেখে আসছি। জি স্যার, কোন স্যার ওরে স্যার ম্যাগনেটিক ফিল্ড তো স্যার ঘুরতেছে। কোথায় ঘুরতেছে, কোথায় ঘুরতেছে? স্যার কারেন্ট স্যার, ক্যারিং ওয়্যারের field- ভিতর ম্যাগনেটিক ফিল্ড ঘোরে, কারণ কারেন্টের Yes. স্যার তার দেখো, ক্ষেত্রের মধ্যে বলতে ফ্লেমিং গেলে। এর রুলস অনুযায়ী স্যার। এই যে ছবি দেখো, ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে না? জি স্যার। সো ম্যাগনেটিক ফিল্ড ঘুরে না, তাহলে এখানে যেটা ঘুরতেছে এটা ম্যাগনেটিক ফিল্ড তো না। আরে এই যে ঢুকতেছে বের হইতেছে, এই যে আউট হচ্ছে ইন হচ্ছে, এটা বি ডট বি ক্রস। এক্স্যাক্টলি, ম্যাগনেটিক ফিল্ড তো ঘুরতেছে, এই যে ঘুরে তো, এই যে এইটা ম্যাগনেটিক ফিল্ড ঘোরে। ইয়েস, ম্যাগনেটিক ফিল্ড হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু রোটেট। এইটা চিন্তা করো, অথবা এইটা দেখো, ম্যাগনেটিক ফিল্ড ঘুরতেছে না, একই অবজেক্টের মধ্যে ঢুকে আবার ঘুরে আসতেছে এবং ফিরে আসতেছে, ইয়েস। নর্থ পোল থেকে সাউথ পোলে যাচ্ছে। তাহলে যেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ক্যান রোটেট। সো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড রোটেট করতে পারে, তাহলে খেয়াল করো আমাদের সেকেন্ড পস্টুলেটটা, এবার যদি আমি ম্যাগনেটিক ফিল্ডের জন্য লিখি, আর যাই হোক এটা তো জিরো হবে না, ঠিক কি না? যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ঘুরতে পারে, সো আমি যদি ম্যাগনেটিক ফিল্ডের জন্য কার্ল করি, তাহলে আর যাই রেজাল্ট আসুক, জিরো তো কোনোদিনও আসবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই ঘুরতে পারে। তুমি এটা পার্মানেন্ট ম্যাগনেটের কথা চিন্তা করো, অথবা তুমি একটা স্ট্রেইট কন্ডাক্টরের কথা চিন্তা করো, অথবা তুমি একটা কয়েলের কথা চিন্তা করো, প্রতিটা কেসেই ম্যাগনেটিক ফিল্ড ঘোরে। তো বলতে পারো যে স্যার কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ঘুরলো কেমনে করে? এই যে দেখো, কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড এমনি করে ঘুরে, এখান থেকে ঘুরে আবার এনে চলে আসে, ঘুরতে থাকে। সো আমরা যেহেতু ভিতরের অংশটা চিন্তা করি, আমরা এমনি করে দেখাই, বাট পুরোটা চিন্তা করলে সে ঘুরতেই থাকে। তাহলে আলটিমেট কথা হচ্ছে, আপাতত আর বোঝার দরকার নেই, আমার কথা বিশ্বাস করো, সেটা হচ্ছে ইয়েস, ম্যাগনেটিক ফিল্ড ক্যান রোটেট। সো যেহেতু ম্যাগনেটিক ফিল্ড রোটেট করতে পারে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল করলে জিরো পাওয়া যাবে না, কিছু একটা পাওয়া যাবে। সেই কিছু একটা কি পাওয়া যাবে? তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে যে কোনো ভেক্টরকে যখন কার্ল করা হয়, তখন তার রোটেশন ক্যাপাবিলিটি পাওয়া যায়, তার রোটেটিং ক্যাপাবিলিটি পাওয়া যায়, যে সে কি পরিমাণে ঘুরতে পারে, তার ক্ষমতাটা পাওয়া যায়। এবার তুমি আমাকে বলো, এই যে ম্যাগনেট যে ঘুরতে পারে, এই ঘোরার ক্ষমতা সে কার কাছ থেকে পায়? ম্যাগনেটের ঘোরার ক্ষমতাটা সে কার কাছ থেকে পায়? কারেন্ট। ভেরি গুড, ইয়েস, ভেরি গুড, রোল 89। সো কারেন্টের কাছ থেকে পায়, তার মানে তার ঘূর্ণন ক্ষমতা কত হবে সেটা ডিটারমিন করে দেয় কারেন্ট। এবার খেয়াল করো, আমাদের এখানে কারেন্টের দুইটা টার্ম আমরা পড়ছি, একটা আই, একটা জে। এবার খেয়াল রাখতে হবে, কার্ল মানে হচ্ছে ক্রস গুণ, ক্রস গুণ করলে রেজাল্ট ভেক্টর পাওয়া যায়, তাহলে এখানে যে কারেন্ট হবে দ্যাট উইল বি জে। সো এটা জাস্ট তোমাকে মনে রাখার জন্য, কারেন্ট ডেনসিটি। আর এখানে ঠিক একই রকম ভাবে এটার সাথে করলে ইউনিট ম্যাচ করে না, সো ইউনিট দেওয়ার জন্য এখানে যা দিতে হবে সেটা হচ্ছে এপসাইলন আর এপসাইলন নট, ঠিক কি না? স্যার না বলো। স্যার এটা মিউ নট মিউ আর হবে। থ্যাংক ইউ, এটা যেন মনে থাকে, কারণ নাও উই আর টকিং অ্যাবাউট ম্যাগনেটিক প্রপার্টি অফ ম্যাটেরিয়াল, আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলছি না, এখানে এপসাইলনের কোনো দরকার নাই, খাওয়া নেই এপসাইলনের। ক্লিয়ার? দিস ইজ দ্য সেকেন্ড পস্টুলেট অফ ম্যাগনেটোস্ট্যাটিক। জাস্ট আগেরটার সাথে মিলাই পড়ো, তাহলে কখনো ভুল হবে না, সামনের চ্যাপ্টারে গিয়ে আমাদের আরো পস্টুলেট আসতে থাকবে। বলো। মাইক থেকে, আচ্ছা তাহলে দাঁড়াও, আমি একবার রিফ্রেশ দিয়ে আসছি। ওকে, এখন বলো কি অবস্থা, ঠিক আছে? জি স্যার। স্যার তাহলে তো স্যার কারেন্ট ডেনসিটি ভেক্টর রাশি হয়ে যাবে স্যার। কারেন্ট ডেনসিটি ইজ ভেক্টরি। ওয়েট করো, আমি আসতেছি।
ওকে, সো এখন ঠিক আছে। অলরাইট, অলরাইট, তাহলে এবার চলে আসো। সো দিস ইজ দ্য সেকেন্ড পস্টুলেট অফ ইলেকট্রোস্ট্যাটিক ইজ দ্যাট দ্য কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু মিউ আর মিউ নট জে। দ্যাট ইজ, এক কথায় বলতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের কার্ল করলে কারেন্ট পাওয়া যায়। ম্যাগনেটিক ফিল্ডের রোটেশন ক্যাপাবিলিটি কামস ফ্রম কারেন্ট। এবার আসো, হোয়াট অ্যাবাউট দ্য ফার্স্ট পস্টুলেট? তাহলে ফার্স্ট পস্টুলেটে আমাকে কি করতে হবে? ম্যাগনেটিক ফিল্ডে ডাইভারজেন্স করতে হবে। এবার আমাকে একটা কথা বলো, যে মনে করো আমার কাছে একটা ম্যাগনেট আছে, পার্মানেন্ট ম্যাগনেটই চিন্তা করো। একটা কথা সবসময় মনে রাখবা, এই পস্টুলেট শুধু ইলেকট্রোম্যাগনেটের জন্য না, পার্মানেন্ট ম্যাগনেটের জন্য ট্রু। সো ইট ইজ ট্রু ফর এভরি সিচুয়েশন। সো আমার কাছে একটা পার্মানেন্ট ম্যাগনেট আছে, তার একটা নর্থ পোল আছে, তার একটা সাউথ পোল আছে। এখন আমি তোমাকে বললাম যে আমার দুই পোল ভাল লাগতেছে না, আমাকে শুধুমাত্র নর্থ পোলটা আলাদা করে দাও। আলাদা করে দিতে পারবা? আমার দুই পোল ভাল লাগে না। না স্যার, না স্যার, যতবারই স্যার এটা করবেন, মানে স্যার এন আর দুইটা থাকবেই। কেন পারবো না? এই একটা চাকু নিব, একটা চাকু নিয়ে এটাকে কাটবো, সেটাকে কাটলাম। যতবারই কাটবেন স্যার এন তারপরে আবার নর্থ সাউথ আর একবার আবার নর্থ সাউথ দুইটা ধরে দেবো। সো আবার কাটলাম। সো আবার কাটলে ছোটবেলা ট্রাই করছিলাম স্যার, হয় নাই। আচ্ছা, ছোটবেলায় ট্রাই করছিল, হয় নাই। ইয়েস, তাহলে যেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় কথাটা ইম্পর্টেন্ট হলো, সেটা হলো ডিসক্রিট ম্যাগনেটিক পোল পাওয়া সম্ভব না। যেভাবে করে আমরা চার্জকে ডিসক্রিট ওয়েতে পেতে পারি, সো ম্যাগনেটিক পোলকে ডিসক্রিট পাওয়া সম্ভব না। সো যেহেতু ম্যাগনেটিক পোলকে ডিসক্রিট পাওয়া সম্ভব না, আমি যদি এরকম একটা জায়গা চিন্তা করি, এই জায়গায় যতগুলো ফিল্ড ঢুকবে ঠিক ততগুলোই কিন্তু বের হয়ে আসবে, কারণ ডিসক্রিট ওয়েতে তো পাওয়াই সম্ভব না। সো ঠিক একইভাবে এর মধ্যে যতগুলা বের হবে ঠিক ততগুলোই ঢুকে যাবে। সো কোনো একটা সিস্টেমে যতগুলো ম্যাগনেটিক ফিল্ড ঢোকে যদি ততগুলোই বের হয়ে যায়, তাহলে তার ডাইভারজেন্স করলে কত পাওয়া যায়? জিরো। Yes. So the first postulate of magnetostatic is magnetic field কে divergence করলে জিরো পাওয়া যায়। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমাদের পক্ষে কোনো ডিসক্রিট ম্যাগনেটিক পোল বা আইসোলেটেড ম্যাগনেটিক পোল পাওয়া সম্ভব না। তো এখানে জাস্ট এমনিতে একটু সাপ্লিমেন্টারি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে দেয়ার ইজ এ রিসার্চ গ্রুপ যারা ভার্চুয়াল আইসোলেটেড ম্যাগনেটিক পোল বানানোর রিসার্চ করছে, এবং দ্যাট ইজ গেটিং আ ভেরি প্রমিনেন্ট ফিউচারিস্টিক রিসার্চ, যে যারা এরকম আইসোলেটেড ম্যাগনেটিক পোল বানাতে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো সম্ভব না, ভার্চুয়ালি সম্ভব। বাট কারণ এটা বানাইতে পারলে আমরা অনেক বেশি পরিমাণ ম্যাগনেটিক এনার্জি পাবো, কারণ যখন তুমি আলাদা করতে পারবা তাদের মধ্যে আকর্ষণ আরো বেশি থাকবে, অনেক বেশি এনার্জি ওখানে ইউটিলাইজ করা যাবে। সো দেয়ার ইজ এ রিসার্চ অফ মেকিং আইসোলেটেড ম্যাগনেটিক পোল, যেটা বেসিক্যালি সম্ভব না, বাট ভার্চুয়ালি হয়তো সম্ভব হতে পারে। সো ইফ এনিওয়ান হ্যাজ এনি ইন্টারেস্ট ইন দ্যাট রিসার্চ, দে ক্যান সার্চ ফর ইট। সো হোয়াট এভার, এবার চলে আসো তাহলে আমাদের পস্টুলেট গুলো কি? তাহলে আমাদের এক নাম্বার পস্টুলেট হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে ডাইভারজেন্স করলে জিরো পাওয়া যায়। এবার এটাকে যদি ইন্টিগ্রাল ফর্মে নিতে চাই, এটা পুরনো গল্প। ডাইভারজেন্সকে ইন্টিগ্রাল করলে যাকে ডাইভারজেন্স করা হচ্ছে তার ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন হয়, আর জিরোকে ইন্টিগ্রেশন করলে জিরোই হয়। তাহলে এবার দুই নাম্বার চলে আসো, কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ কারেন্ট। একটু খেয়াল করো, এখানে আমরা মিউ আরটা লিখিনি, বিকজ এই ফর্মুলাটা দেখানো হয়েছে ফ্রি স্পেসের জন্য। যেহেতু এই ফর্মুলাটা ফ্রি স্পেসের জন্য, এই কারণে মিউ আরটা নাই, সো অন্য কোন স্পেসে মিউ আরটা থাকবে। তাহলে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ ইকুয়াল টু মিউ নট জে। এবার কার্লকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? জিরো। কার্লকে ইন্টিগ্রেট করলে জিরো পাওয়া যায়। কার্লকে ইন্টিগ্রেট করলে ফ্লাক্স ম্যাগনেটিক ডেনসিটি পাওয়া যায়। আমি বলছি কার্লকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? স্যার লাইন ইন্টিগ্রেশন অফ ফিল্ড। অলরাইট, ইয়েস। কার্লকে ইন্টিগ্রেট করলে যাকে কার্ল করা হচ্ছে তার লাইন, ক্লোজ লাইন ইন্টিগ্রেশন। এই এবার জে কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যাবে? আজকে আমরা দেখে আসছি, জে কে ইন্টিগ্রেট করলে আই পাওয়া যায়। তাহলে এর ইন্টিগ্রাল ফর্ম হচ্ছে এইটা। এবং এই যে আমরা ইন্টিগ্রাল ফর্মটা পেলাম, এটাকে খুব ইম্পর্টেন্ট একটা ল, ফিজিক্সের ল বলা হয়, which is called অ্যাম্পিয়ারস ল।
অ্যাম্পিয়ারস ল। যেমন আমাদের ইলেকট্রোস্ট্যাটিক্স এর জন্য গাউসেস ল ছিল, সেটা কিন্তু আসলে ছিল আমাদের ফার্স্ট পস্টুলেটের ইন্টিগ্রাল ফর্ম। ঠিক একইভাবে সেকেন্ড পস্টুলেটের যে ইন্টিগ্রাল ফর্মটা আমরা পেলাম, দ্যাট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ল ইন ফিজিক্স, দ্যাট ইজ কল্ড অ্যাম্পিয়ারস ল। So these are the postulates of magnetostatic. এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? কারণ তোমাদেরকে আবার বলছি এই পস্টুলেট গুলো খুব ইম্পর্টেন্ট, বিকজ সামনে এসে এই জিনিসগুলাই জাস্ট চেহারা পাল্টায় যাবে, এবং এটাই তোমাদের এই পস্টুলেট গুলাই বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক্স বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেসিক। সো এগুলো আমাদেরকে প্রপারলি বুঝতে পারতে হবে। বুঝছো? জি স্যার। ওকে, গ্রেট। তাহলে এবার খুব তাড়াতাড়ি আমরা একটা প্রবলেম করতে চাই এই রিলেটেড, যদি আমাদের হাতে সময় কম আছে। জাস্ট স্টার্ট করি। So let's take this problem. All right, the problem says, suppose the magnetic field intensity of a current carrying conductor is given by H is equal to 10 rho square Fi. আজকে আমরা শুধু এক নাম্বারটা করব, দুই নাম্বার করার টাইম পাবো না। So the question says determine the current density J. তাহলে অবস্থাটা কি? অবস্থাটা হচ্ছে কোনো একটা সিস্টেমের জন্য আমাদের ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে ইন টার্মস অফ H. সো H দেয়া আছে, H সমান হচ্ছে 10 রো স্কয়ার A5। আমাকে বের করতে বলা হয়েছে এই সিস্টেমের কারেন্ট ডেনসিটি কত, বা ওই কন্ডাক্টরের কারেন্ট ডেনসিটি কত। H দেওয়া আছে, J বের করতে হবে। কোন রিলেশনশিপ লাগবে? H দেওয়া আছে, J বের করতে হবে। চিন্তা করে বলো। H দেওয়া আছে, J বের করতে বলা হয়েছে। স্যার মিউ নট মিউ আর। হ্যাঁ, শুধু মিউ নট মিউ আর দিয়ে কেমনে করে পাবো? স্যার দুই নাম্বার পস্টুলেট, বা দুই নাম্বার পস্টুলেটে তো বি ছিল, আমার তো H দেওয়া। স্যার H এর আসলে কোনো রিলেশন তো পাইতেছি না স্যার। H এর যে ফর্মুলা B বাই মিউ আর মিউ নট। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে একটা কথা সব সময় মনে রাখবা, যেই ফর্মুলা বি এর জন্য হয় আগে স্যার বি বের করা লাগবে, ফর্মুলা H বি বের করা লাগবে, তারপর সেকেন্ড পস্টুলেট দিয়ে। এক্স্যাক্টলি। তাহলে আমি কি বলছি, যে যেই ফর্মুলা বি এর জন্য হয় সেই ফর্মুলাকেই এইচ এর জন্য প্রকাশ করা যায়, জাস্ট একটু চেঞ্জ করে নিতে হয়। যেমন আমাদের এর চ্যাপ্টার 4 এ ছিল, যেটাই ই এর জন্য হয় সেটাই ডি এর জন্য হয়। এটা আমরা করছি কিনা? সো সিমিলার একটা কথা মনে রাখবা, যে এই চ্যাপ্টারে এসে, চ্যাপ্টার 7 এ এসে যা তুমি বি এর জন্য বের করবা, সেই একই জিনিসই এইচ এর জন্য বের করা যাবে, বিকজ এইচ আর বি এর মধ্যে শুধুমাত্র মেটেরিয়াল প্যারামিটার ছাড়া আর কিন্তু কিছু নাই। তাহলে আমাদের অবস্থাটা কি? তাহলে আমাদের সেকেন্ড পস্টুলেটটা লাগবে। বাট সেকেন্ড পস্টুলেটটা কেমন ছিল? কার্ল অফ বি ইজ ইকুয়াল টু মিউ আর মিউ নট জে, এরকম ছিল কিনা? বাট প্রবলেম হচ্ছে আমার বি তো দরকার নাই, আমার এইচ দরকার। তাহলে বি আর এইচ এর মধ্যে একটা সম্পর্ক আছে, এটা মাথায় থাকতে হবে। যা বি এর জন্য হয় সেটাই এইচ এর জন্য হয়। তাহলে বি আর এইচ এর মধ্যে সম্পর্ক টেবিলের মধ্যে আছে। সো টেবিলের মধ্যে সম্পর্কটা কি ছিল? বি ইজ ইকুয়াল টু বি বাই মিউ। Yes, H equal to B by mu, that is B equal to mu R mu not H. সো এবার এইটা এখানটায় বসায় দাও। সো এটা যদি এখানে বসায় দেই, তাহলে আমরা যা পাবো, কার্ল অফ বি মানে হচ্ছে মিউ আর মিউ নট এইচ, আর এখানে যা পাবো সেটা হচ্ছে মিউ আর মিউ নট জে। এবার মিউ আর মিউ নট এটা একটা কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্টকে অপারেটরের বাইরে আনা যায়। সবসময় মনে রাখবা, কার্ল কিন্তু একটা অপারেশন। সো যে ইন্টিগ্রেশন যেমন একটা অপারেশন, কার্লও একটা অপারেশন। সো যে কোনো কনস্ট্যান্টকে অপারেশনের বাইরে আনা যায়। তাহলে যদি আমি একে অপারেশনের বাইরে নিয়ে চলে আসি, তাহলে মিউ আর মিউ নট কার্ল অফ H is equal to mu r mu not j. তাহলে mu r mu not দুই সাইড হয়ে যাবে। What will be left here is curl of H equal to j. So H এর সাথে j এর সম্পর্ক এইটা। So if you wish, you can use it directly. বাট সবসময় একটা কথা মনে রাখবা, যে যেই ফর্মুলাটা বি এর জন্য হয়, সেম জিনিস চ্যাপ্টার 7 এ আমরা এইচ এর জন্য ইউজ করতে পারি, এবং যেটা ই এর জন্য হয় সেম জিনিস ডি এর জন্য হয়। সো এই টার্মিনোলজি গুলো
অল্টারনেটলি মাথার মধ্যে হিট করতে হবে, আদারওয়াইজ এই কোর্সের সামনে গেছে। তাহলে আমাদের অবস্থা কি, আমি জে বের করতে চাই, জে মানে হচ্ছে কার্ল অফ এইচ, এইচ কে কার্ল করলেই হয়ে যাবে। কার্ল করব কেমনে করে, কার্ল কেমনে করে করে, ক্রস গুণন, ক্রস গুণন। কার্ল তুমি করবা কেমনে আই করে, জে কে এর ওই সাপেক্ষে যে এর রো এফ আই এজ এ স্যার দিয়ে দেন সাপ্লিমেন্টারি থেকে স্যার সাপ্লিমেন্টারি থেকে 106, ইয়েস সাপ্লিমেন্টারি থেকে করবা, তোমার তো জানার দরকার নেই কার্ল কেমনে স্যার করে এটা হয়। কি স্যার এটা কি সেম সাপ্লিমেন্টারি? সেম সাপ্লিমেন্টারি। তাহলে এবার সাপ্লিমেন্টারি দেখে দেখে এবার আমাকে বলো আমি এইচ এর কার্ল করতে চাচ্ছি, তাহলে আমার কার্লের ফর্মুলা কি হবে, সাপ্লিমেন্টারি বের করো সবাই, সাপ্লিমেন্টারি বের করো। সাপ্লিমেন্টারি দেখে দেখে আমাকে বলো আমি এইচ এর কার্ল করতে চাচ্ছি, তাহলে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে। আমি এইচ এর কার্ল করতে চাচ্ছি, আমাকে কোন স্যার ফর্মুলা ডি ইউজ, এরো বাই ডিজেড মাইনাস ডি এজেড বাই ডি। তুমি প্রথমে রো কেন আগে, আমাদের স্যার তিনটা কার্ল অফ কোঅর্ডিনেট কোন, আমাদের কোন কোঅর্ডিনেটে কাজ করতে হবে, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল। কেমনে সিলিন্ড্রিক্যাল বুঝলা, কোঅর্ডিনেট, সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট কেমনে বুঝছো, এখানে রো আছে এবং ফাই আছে। ভেরি গুড, রো আছে ফাই আছে, সো এখানে যেহেতু রো আছে ফাই আছে, তাহলে এখানে আমাদের এই সিস্টেমটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আছে, ইট ইজ ইন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। তাহলে যদি এটা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে থাকে, তাহলে এবার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য আমাকে কার্ল অফ এইচ এর ফর্মুলা বলো, দেখে দেখে বলো। H rho divided by ডেল H না স্যার এইচ, ইয়েস এইচ ডেল রো, এইচ রো ডিভাইডেড বাই ডিজে by ডেল জেড, মাইনাস তারপর ডেল মাইনাস এইচ জেড এইচ জেড ডিভাইডেড বাই ডেল রো rho ডেল রো, এটা ব্র্যাকেট ইনটু এফ ক্লোজ, এর ফাই। ডিরেকশন থাকতে হবে এফ আই। এরপর তিনটা টার্ম থাকবে, নেক্সট টার্ম তিনটা কেন স্যার শুরুতে ফাইল লিখলাম এটা না, ফাই, শুধুমাত্র ফাই দিয়ে আমরা স্যার রো লিখলাম না কেন? শুরুতে রো লিখলাম না কেন, আমি তো জানি না রো কেন লিখো নাই, কি জানি তোমরা তো স্যার আমাকে রো দেখে দেখে বলতে বলতেছো। চাই। স্যার রো তো এটা কি রো হবে না ফাই হবে, স্যার রো শুধু ফাই, স্যার শুধু ফাই হওয়ার কথা। শুধু ফাই হবে না স্যার, স্যার ফাই দেওয়া শুধু স্যার রো Okay, fine. কোঅর্ডিনেট Yes, কিছু নাই। আমি বুঝছি তোমাদের কাহিনী। একটা কথা মনে রাখবা, এখানে যাই থাকুক না কেন ফর্মুলায় শুধু ওইটা নিবা সেটা হবে না, ওই বুদ্ধি নাই, পুরো ফর্মুলা আগে লিখবা। প্রথম দিন এত বেশি বড় এত লাফালাফি করার দরকার নাই, প্রথম দিন পুরো ফর্মুলা লিখো। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ আর ইউজিং ফর্মুলা অফ কার্ল, তো এবার ঠিক মতো বলো। স্যার 1 বাই রো এ রো, তাহলে স্যার 1 বাই রো ডেল এইচ জেড এইচ জেড, তারপর বাই ডেল ডেল ফাই, ডেল ফাই মাইনাস মানে ডেল এইচ ফাই স্যার ডেল এইচ ডেল এইচ ফাই, দেন জেড ডেল জেড ডেল জেড। এবার ব্র্যাকেট কোথা থেকে, এখান থেকে শুরু, এখান থেকে শুরু এত দূর পর্যন্ত, জি স্যার টোটাল, এটা হচ্ছে এ রো, ঠিক কি না, জি স্যার এ রো, তারপরে প্লাস দেন স্যার ডেল এইচ রো ডেল এইচ এইচ রো ডেল জেড, মাইনাস ডেল দেন জেড মাইনাস বাই ডেল জেড মাইনাস ডেল ডেল এইচ এইচ জেড, জেড তারপর ডেল ডিভাইডেড বাই ডেল রো, ডেল রো, এর রো, ডিরেকশন স্যার। হচ্ছে এফআই। এরপর লাস্টেরটা 1 বাই রো, এটা হচ্ছে ব্র্যাকেটের বাইরে, স্যার হচ্ছে ব্র্যাকেটের বাইরে 1 বাই রো, 1 বাই রো, দেন ব্র্যাকেট ডেল ডেল রো এইচ রো এইচ ফাই বাই ডেল সরি ডেল রো মাইনাস ডেল এইচ রো এইচ রো divided by del phi ডেল ফাই, দেন az এ জেড। সো আমাকে প্রথমে তোমরা এনশিওর করো তোমরা কি এই ফর্মুলাটা বুঝতে পারছো। অনেকে শর্টকাট করতে গেছিল, শর্টকাটে কি প্রবলেম আছে আমি একটু পরে বলবো। সো আগে এই ফর্মুলা তোমাদের সাপ্লিমেন্টারি থেকে সেটা রিফ্লেকশন তোমার প্রবলেমে কি বুঝতে পারছো, কারণ আমাদের এই কোর্সে প্রচুর কার্ল করতে হবে সামনে গিয়ে, সো আমাদের কার্ল করা জানতে হবে।
কারো কোনো প্রবলেম আছে? যে সাপ্লিমেন্টারি থেকে আমি আমার সিস্টেমে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসলাম। ক্লিয়ার? তো তোমাদের পরীক্ষার সময় একটা জিনিস একটু পাওয়া গেছে, তোমাদের যারা গ্রেডিয়েন্টের আনসারটা করেছো তোমরা সবকিছু ঠিক মতো করো, এই ডিরেকশন গুলো দাও না। কেন? যে ডিরেকশন না দিলে আর কি হয়, ডিরেকশন না দিলে মার্ক কাটা যায়। সো এই কারণে ডিরেকশন গুলোও দিতে হবে, কারণ আমি গ্রেডিয়েন্টের অনেকগুলো আনসার পাইছি, আনসার ঠিক বাট ডিরেকশন নাই, জাস্ট 3টা টার্ম লিখে যোগ দিয়ে লিখে রাখছে, তা কিন্তু না। সো যেটা ডিরেকশন আছে সেটাকে ডিরেকশন সহই দিতে হবে, যেটা শুধু মান আছে তাকে শুধুই মানে দিতে হবে। ওকে ফাইন। সো এবার নেক্সট চলে আসো। এবার তুমি তোমার ভেক্টর দেখে বলো, আমি এখানেই লিখি তাহলে আমাদের একটা পেজের মধ্যে থাকবে। আমাদের যেই এইচটা আছে সেই এইচ এর রো কম্পোনেন্ট কত? আমি যেই এইচটা নিয়ে কাজ করছি তার রো কম্পোনেন্ট কত? 10 রো কম্পোনেন্ট 0 0 কম্পোনেন্ট 0। কেন? এই যে রো আছে যে এখানে, না স্যার ওটা তো ভ্যালু, স্যার এটা তো এক্সপ্রেশন। থ্যাংক ইউ, এটা যেন মনে থাকে। রো কম্পোনেন্ট আসে কিন্তু তার ডিরেকশন থেকে। সো যেহেতু কোনো এ রো ডিরেকশন আলা টার্ম নাই, তার মানে তার রো কম্পোনেন্ট হচ্ছে 0। এবার এই ভেক্টরের ফাই কম্পোনেন্ট কত? 10 রো স্কয়ার রো স্কয়ার এ ফাই, ঠিক কি না? জি ভাই, জি স্যার। ঠিক আছে না না? স্যার, না স্যার, শুধু 10 রো স্কয়ার হবে। 10 রো স্কয়ার হবে স্যার। ইয়েস, থ্যাংক ইউ 114। এটা এগুলো ভুল করা যাবে না, এগুলো খুব এলিমেন্টারি জিনিস বাট রেগুলার তোমাদের ভুল হয়, এই কারণে বলি। এবার বলো আমার যে ভেক্টরটা আছে h, তার z কম্পোনেন্ট কত? z কম্পোনেন্ট 0। এটা কি তোমরা সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলো। নাই? তাহলে যদি না থাকে এখান থেকেই দেখো আমাদের কিন্তু অনেকগুলো টার্ম বাদ পড়ে যাচ্ছে। তাহলে এবার যদি এখান থেকে চলে আসি, প্রথমে আমার কোনো z কম্পোনেন্ট নাই, তার মানে এই টার্মটা বাদ। আমার ফাই কম্পোনেন্ট আছে, তার মানে এটা থাকবে। আমার কোনো রো কম্পোনেন্ট নাই, তার মানে এই টার্মটা বাদ। আমার কোনো জেড কম্পোনেন্ট নাই, তার মানে এই টার্মটা বাদ। আমার ফাই কম্পোনেন্ট আছে, তার মানে এই টার্মটা থাকবে। আমার কোনো রো কম্পোনেন্ট নাই, তার মানে এই টার্মটা বাদ। এটা কি বুঝতে পারছো? সো তুমি যদি চাও এই স্টেপটা একবারে লিখতে পারো, তাতে কোনো প্রবলেম নাই, বাট প্রথম দিকে এই কাজটা করো না। কিছুদিন পরে কয়েকটা কার্ল করার পরে যখন তোমার এফিসিয়েন্সি চলে আসবে তখন তুমি এই কাজটা করতে পারবে। কারণ তোমরা একটু আগে যেই কাজটা করছিলা, তোমাদের ভুলটা ধরাই দিই, কারণ এই ভুল আমি খাতার মধ্যে পাই, দ্যাট ইজ দ্য কমন মিস্টেক। তোমরা যেটা করো, যেহেতু এইচ এর শুধুমাত্র ফাই কম্পোনেন্ট আছে, তোমরা কার্ল করে শুধু ফাই কম্পোনেন্টটাই নাও। একটু খেয়াল করে দেখো, ফাই কম্পোনেন্ট কিন্তু আলটিমেটলি থাকবেই না। বুঝতে পারছো? সো এই কারণে ওই কাজ করতে যাবে না। তুমি যেটা করতে পারো যে ফর্মুলার মধ্যে তোমার কোন কোন কম্পোনেন্ট নাই সেগুলো তুমি বাদ দিয়ে দিতে পারো। যেমন এখানে আমার রো কম্পোনেন্ট নাই, জেড কম্পোনেন্ট নাই, তার মানে এই টার্মগুলো আমার না লিখলেও চলে। শুধুমাত্র যেহেতু ফাই কম্পোনেন্ট আছে, এইচ ফাই আলা, এইচ ফাই যেসব জায়গায় আছে তারা থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে যদি এরকম হয় তাহলে ফাইনালি আমরা আমাদের ফর্মুলা যা পাচ্ছি সেটা হচ্ছে কার্ল অফ এইচ ইজ ইকুয়াল টু মাইনাস ডেল এইচ ফাই ডেল জেড, তার ডিরেকশন হচ্ছে এ রো, প্লাস 1 বাই রো, দেন ডেল রো এইচ ফাই ডেল রো, ডিরেকশন দিতে ভুললো না, এজেড। সরি, এই এবার তো কিছু না, এবার কাজ সহজ, শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের, আমি ওই পেজে চলে যাচ্ছি, আমি কার্ল অফ এইচ করতে চাচ্ছি। আমার প্রথমটা কি ছিল? এইচ ফাই কে জেড এর রেসপেক্টে করতে হবে। প্রথমে একটা মাইনাস আছে, মাইনাস থাকলো। এরপরে এইচ ফাই কে জেড এর রেসপেক্টে করতে হবে। এইচ ফাই কে জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত পাওয়া যাবে? 0, কারণ এইচ ফাই এর মধ্যে তো জেড নাই। তাহলে এই পার্টটা আমাদের এইটাও বাদ পড়ে গেল। ভালো তো, সবই বাদ। এবার নেক্সট চলে আসো, প্লাস 1 বাই রো, তাহলে প্লাস 1 বাই রো। এরপরে কি ছিল? এই জায়গাটা কিন্তু একটু ট্রিকি। প্রথমে কিন্তু ডিফারেন্সিয়েশন করব না, প্রথমে এইচ ফাই কে রো দিয়ে গুণ করব, তারপরে ডিফারেন্সিয়েশন করব। সো এই জায়গাগুলো যাদের প্রবলেম হয় তারা ধীরে ধীরে করবা, প্রথম দিকে ধীরে ধীরে করবা। প্রথম কাজ কিন্তু ডিফারেন্সিয়েশন করা না, প্রথম কাজ এইচ ফাই কে রো দিয়ে মাল্টিপ্লাই করো,
তাহলে প্রথম কাজ ডিফারেন্সিয়েশন করা না, প্রথম কাজ হচ্ছে h5 কে রো দিয়ে মাল্টিপ্লাই করো। আমাদের h5 ছিল 10 রো স্কয়ার। এবার একটু মিউট করো, সবাই একটু মিউট করো, এভরিওয়ান প্লিজ মিউট। দাঁড়া আমি মিউট করে দিই। ওকে, সো আমাদের h5 ছিল 10 রো স্কয়ার, তাকে আগে রো দিয়ে গুণ করতে হবে, তাহলে থাকবে 10 রো কিউব। এর ডিরেকশন হচ্ছে কি, এর ডিরেকশন হচ্ছে az। সো এই জায়গাটা কি তোমরা সবাই বুঝতে পারছো না? আমি আরেকবার বলবো। এই জায়গাটা তোমরা গোলমাল করো, একটু খেয়াল করো, এখানে কিন্তু প্রথমেই ডিফারেন্সিয়েশন না। বলো প্রথমে তো স্যার এই ফাইল স্যার 0 হলো কেন এটা স্যার? কারণ h5 কে z এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট